সবাইকে বলার জন্য অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের ১৯তম প্রোগ্রাম এবং আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের আজকের ১৯তম প্রোগ্রামে আমাদের সাথে আছেন আমার প্রিয় হার ই ট্রেডের প্রেসিডেন্ট ওয়ারেসা খানম প্রীতি আপা, আছে ব্যাংকার সালমা আহমেদ সীমা এবং আইনজীবী অর্পিতা চৌধুরী। অর্পিতা চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী। আমাদের আজকের আড্ডার বিষয়টা অনেক ব্যাপক, সেটা হচ্ছে উদ্যোক্তা, মার্কেট প্লেস, তারপরে ব্যাংক এবং আইন কিভাবে একে অন্যের সাথে সম্পৃক্ত সেটা নিয়ে আমাদের আজকে আড্ডা দেওয়ার ইচ্ছা আছে। দর্শক শ্রোতাদেরকে প্রথমে জানিয়ে রাখি আমাদের কিছু কারিগরি ত্রুটি আছে, আপনারা হয়তো মাঝে মধ্যে একটু অসুবিধা বোধ করতে পারেন, কারণ প্রীতি আপার ওখানে পরিবেশ ঠান্ডা রাখার জন্য বেশ অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, প্রায় ২.৫ ঘন্টা ধরে কারেন্ট নেই। উনি মোবাইল দ্বারা কোনোভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাঝে মধ্যে ইন্টারাপ্ট হতে পারে প্রোগ্রাম, আমি আগেই জানিয়ে রাখছি। তো আমি শুরু করবো প্রীতি আপাকে দিয়ে। আমার এখানে আজকে খুবই মজার বিষয়, কাউকে আপনি বলবো, কাউকে তুই বলবো, কাউকে তুমি বলবো। তো প্রীতি আপা, আপনি ফেসবুক ভিত্তিক যে একটা প্রচারণা শুরু করলেন ২০২০-এ, আমি যতটুকু জানি হার ই ট্রেডের চলাচল শুরু হলো, তখন আপনার ভিতরে অ্যাকচুয়ালি কি ধরনের ধারণা কাজ করেছে যে কি করা যায়, কেন করছি বা কি, এটা তো একটা প্রশ্ন আছে। তার আগে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি বা অন্য অনেকজন আপনাকে ব্যক্তিগতভাবে চিনে, আপনার সামান্য পরিচয় যদি আমাদের নতুন প্রজন্মের জন্য তুলে ধরেন, আমরা কৃতজ্ঞ বোধ করব। আপনি নিজেকে আনমিউট করবেন আপা। মানে পরিচয় তুলে ধরতে বললে খুবই বিপদে পড়ে যাই, আসলে পরিচয় কি দেওয়া উচিত এটা আমি বুঝে উঠতে পারি না। তবে কাজ করছি, কাজ করতে ভালো লাগে। আর হার ই ট্রেড মূলত জন্মগ্রহণ করেছে কোভিডকালীন সময়ে। সেই সময় আমরা যারা লকডাউনে ছিলাম কিংবা একদম খুবই পরিশীলিত একটা জীবনযাপন করছিলাম, তখন মনে হয়েছিল যে আমাদের চারপাশে আমরা সবাইকে কিন্তু চিনি, সবাই কিন্তু একটা গণ্ডিবদ্ধ একটা সার্কেলের মধ্যে থাকি। সুতরাং এই নারীরা ব্যবসা করে কিংবা যারা আরো কোভিডকালীন সময়ে ঢুকে যাচ্ছে ব্যবসাতে, তাদেরকে একটা নেটওয়ার্কের আওতায় যদি নিয়ে আসি, সেই সময়টা আমার এটাই মনে হয়েছিল। আমরাই একত্রিত হয়ে যদি কাজকর্ম করি, বেচা এবং কেনা দুটোই যদি আমাদের দ্বারা সম্পন্ন হয়, তাহলে এটা খুব ভালো একটা কার্যক্রম হয়। এবং আমি চেয়েছি যেটা, যে সারা পৃথিবীর যত বাঙালি আছে সেই বাঙালিগুলোকে আসলে নেটওয়ার্কের মধ্যে আনা, আমাদের একটা ক্রেতা বেস তৈরি করা। সেই ক্রেতা বেস তৈরি আসলে আমরা করতে পেরেছিলাম, যার কারণে ওই সময়টায় এত বেশি চাকরিচ্যুত মানুষ হচ্ছিল, সেই অভাব বোধটা কিন্তু কেটে গেছে। কারণ ঠিক দেখা যায় যে যে পরিবারের পুরুষটি চাকরিচ্যুত হচ্ছে কিংবা নারীটি চাকরিচ্যুত হচ্ছে, পরবর্তীতে তারা কিন্তু ছোট ছোট উদ্যোগ মানে নিয়ে সংসার চালিয়েছে। সেই পরিবারগুলোকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিতে পেরেছিলাম সেই সময়। এইভাবে যখন আমরা দেখলাম যে ব্যাপক একটা বিষয় হচ্ছে এবং যেটা খুবই পজিটিভ, এই পজিটিভনেসটাকে আমরা আসলে পরে কাজে লাগিয়েছি এবং এটাকে আরো পরিবর্ধিত করেছি এবং সামনে আরো পথযাত্রা আছি। আবার এই যে নারী উদ্যোক্তা বলেন, তারপরে ব্যবসায়ী বলেন, হ্যাঁ, এখানে তো নানা রকমের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জে আমরা আসবো। তার আগে আমি সীমার কাছে যাচ্ছি, যে সীমা, কতদিন হলো ব্যাংকিং? ধন্যবাদ লোচন। আমার ব্যাংকিং এ 18 আমি। ও, তুই আমাকে ধন্যবাদ জানিয়েছিস? আমি খুবই আপ্লুত, তুই আমাকে ধন্যবাদ জানিয়েছিস। তোর ব্যাংকিং কতদিন হলো? আপা 30 বছরের উপরে, 35 বছরে প্রথম আমাকে ধন্যবাদ জানাইছে। আপা 35 বছরে প্রথম আমাকে ধন্যবাদ জানাইছে আপা। বল বল, শুনতেছি, ভাল লাগতেছে, বল। তোর কত ভাগ্য বল, তুই একটা ধন্যবাদ অন্তত পেলি। এমনিতে তো অনেক কিছুই শুনিস, এখন ধন্যবাদ পেলি। হ্যাঁ দোস্ত, কতদিন হলো ব্যাংকিং? 18 বছর, 18 বছর 1 মাস, একদম জাস্ট 18 বছর 1 মাস। এই 18 বছর 1 মাসে তো ম্যাক্সিমাম সময় উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করা, বড় উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, তাই না? তো আজকে প্রীতি আপা তোকে জানাবে বিভিন্ন রকমের অভিযোগ। তুই কিভাবে তোরা উদ্যোক্তাদেরকে ইয়ে করিস, বঞ্চিত করিস, সে বিষয় নিয়ে তোকে জানাবে আজকে প্রীতি আপা, যে তোরা বঞ্চিত করিস ব্যাংকাররা কিভাবে উদ্যোক্তাদের। এখানেই আমার মনে হয় সীমা,
আমরা একটু ফর্মাল আমরা একটু ফর্মালি আসি। কত প্লিজ। দিন ধরে ব্যাংকিং করছিস তো শুনতে পেলাম যে তুই তুই এখন ব্যাংকে কি ডেজিগনেশনে আছিস, তো রোল প্লেটা কি? আহ, আসলে আমি এখন আছি ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংক বনানী 11 ম্যানেজার হিসাবে আছি। রোল প্লেইং বলতে গেলে তো এখানে ওভারঅল পুরো ব্রাঞ্চ ম্যানেজমেন্টটাই, যদিও আমরা এই দায়িত্বে খুবই নতুন, মাত্র 4 মাস হলো আমার এই দায়িত্বে। আর ওভারঅল যেটা তুই একটু একটু আগে বলা হলো যে প্রীতি আপার কমপ্লেইন গুলো আমাকে হ্যান্ডেল করতে হবে, ইনফ্যাক্ট ওই কমপ্লেইন ম্যানেজমেন্ট নিয়েই এত বছর আমি কাজ করেছি। উদ্যোক্তাদের সাথে কিভাবে তাদেরকে লোন দেওয়া যাবে, তাদের লোনগুলো কিভাবে রিকভার্ড হবে, অথবা কি কি বেসিক্যালি আমরা প্রবলেম ফেস করি। যদিও এখনো ব্যবস্থাপক হিসাবে বা ম্যানেজার হিসাবেও আমাকে এই জিনিসগুলো ডিল করতে হয়। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারটাই হয়েছে এইভাবে। সো এখন শুধু উদ্যোক্তা বা কর্পোরেট লেভেল হোক, সেটা এসএমই লেভেল হোক, সেই লোনগুলোর সাথে সাথে পুরো ব্রাঞ্চের সবকিছুই এখন দেখতে হয়। রোল প্লেইংটা ইনফ্যাক্ট সবকিছু সব নিয়েই। ইয়ে প্রীতি আপা, আপনাকে কিন্তু একজন লিখছে, আপনি বলেন আপনাকে কেন কেউ দেখে না? আপনাকে লিখছে আছি আপা, তোমাকে দেখি না কেন, আপনাকে কেউ অনেকে দেখতে পাচ্ছে না। ও, তানজিদ আমাকে হাসান দেখা লিখছে যাচ্ছে যে না, এর কারণ হচ্ছে আপা প্রোগ্রাম ইলেকট্রিসিটি দেখি নাই। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। ইলেকট্রিসিটি নাই, মানে হুম, আমি অন্ধকারের মধ্যে আছি, বুঝছেন যতটুকু আপা, দেখা আপনাকে এরকম। যায়। খুবই দুঃখিত আসলে আমি এই কারণে। আপা আপা আমরা এবং খুবই আর দুঃখিত, কৃতজ্ঞ, আমরা আপা লোচনের খুবই প্রোগ্রামটা নষ্ট কৃতজ্ঞ যে হচ্ছে। আপনি এর মধ্যে আসছেন। না না, হুম। ঠিক আছে, তবে অর্পিতা, প্রোগ্রামটার তোমার পরিচয় তুলে ধরো। তোমার তোমার পরিচয় তুলে ধরো অর্পিতা, তারপর আমি প্রীতি আপার কাছে চলে যাবো। প্রীতি আপার কাছে আমার করার মতন আজকে অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। অর্পিতা, তুমি তোমার পরিচয় তুলে ধরো। আমি আমার পরিচয় দিই। উকিলরা তো সবসময় বেশি কথা বলে, আজকে আমি শুধু শুনবো। ব্যাংকার আর একজন উদ্যোক্তা প্রেসিডেন্ট কি কি ঝগড়া করে এগুলো শুনবো। আমি অর্পিতা চৌধুরী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সেই সঙ্গে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমি সীমা এবং লোচন যেহেতু ব্যাচমেট, মোটামুটি আমাদের কেরিয়ারের বয়স প্রায় একই। আর সেই সাথে আমি প্রায় অনেকগুলো প্রতিষ্ঠানের হয়ে, অর্থাৎ যখনই যে ডেকেছে বা বলেছে, আমি বাংলাদেশে চেষ্টা করেছি নারী পুরুষ উদ্যোক্তা সব ধরনের, কোথাও কোথাও শুধু নারী উদ্যোক্তাদের ট্রেনিং করাচ্ছি, সেটা কখনো অনলাইন কখনো অফলাইন। এটা আমার প্রফেশনের বাইরের একটা পার্ট। আর বেসিক্যালি যেটা, সেটা আমি প্রায় বাংলাদেশের 31টা ব্যাংক এবং অর্থকারী প্রতিষ্ঠান মিলিয়ে এগুলোকে সার্ভ করছি প্যানেল লয়ার হিসেবে। আমি টিসিবি লয়ার হিসেবে কাজ করছি, অর্থাৎ রাষ্ট্রপক্ষের। আর এর বাইরে শিক্ষকতা চলছে। এটুকুই আমার পরিচয়। আজকে আমি একজন প্রেসিডেন্ট এবং একজন ব্যাংকারের আলাপ শোনার গভীর অপেক্ষায় আছি। ধন্যবাদ লোচন। প্রীতি আপা, আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম যে নারী উদ্যোক্তারা বা ব্যবসায়ীরা, হ্যাঁ যাই বলি না কেন, আপনার জানা মতে মূলত কোন চ্যালেঞ্জগুলো বেশি মোকাবেলা করে? নারী উদ্যোক্তারা বা অন্য উদ্যোক্তারা কোন চ্যালেঞ্জগুলো বেশি মোকাবেলা করে থাকে তাদের কাজের ক্ষেত্রে? আসলে প্রীতি আপা, ব্যবসার আপনার জন্য প্রশ্ন। বিভিন্ন ফেজে বিভিন্ন রকম আসলে চ্যালেঞ্জ তারা মোকাবেলা করে থাকে। একদম একদম শুরু থেকে যদি হয়, কখনো ক্যাপিটাল প্রবলেম থাকে, কখনো সোর্সিং প্রবলেম থাকে, আবার দেখা যায় যে আরেকটু যদি বড় হয়, তখন দেখা যায় ক্রস বর্ডার বিজনেসে প্রবলেম থাকে, চ্যালেঞ্জ থাকে। এগুলো তো থাকেই। তবে সমন্বিতভাবে যদি বলা হয়, তাহলে লজিস্টিক্স প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম। খুচরা মার্কেট, পাইকারি মার্কেট, গুদামজাতকরণ, যোগাযোগ, পরিবহন, এগুলোর কোনো সমন্বয় নাই কিন্তু আমাদের। যারা মানে ব্যবসা করছে, এতদিন ধরে করে আসছে, তারা কিন্তু নিজেদের উদ্যোগে প্রাইভেট সেক্টরকে কাজে লাগিয়ে করছে, কিন্তু সরকারের কিন্তু কোনো রকম এই খাতে লজিস্টিক্স সাপোর্ট গুলো নাই। যদিও খুব সম্প্রতি একটা নীতিমালা তৈরি হয়েছে, এটা কতদিন লাগবে কার্যকরী হতে এটা 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 জানি না, হয়তো খুব শিগগিরই হবে। তবে এখন পর্যন্ত আমাদের উদ্যোক্তারা কিংবা আমাদের ব্যবসায়ীরা যে কাজ করছে, সমন্বয়হীনভাবে কাজ করছে। আমাদের নারীরা তো হাবুডুবু খায়, প্রায় পরিবহনজনিত সমস্যায় ভোগে। আর এই যে গুদামজাতকরণ, পরিবহন, কি বলে, পাইকারি মার্কেট, খুচরা মার্কেট, এগুলো তো মানে তথৈবচ অবস্থা। সব মিলিয়েই চলছে গাড়ি,
দেখা যাক, আমরা সামনের দিকে তাকাই, কারণ বড় একটা ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি হয় সেটাকে সরকারকেই করতে হয়। প্রাইভেট সেক্টর খুব বেশি এই জায়গায় সাপোর্ট দিতে পারে না, এতদিন দিয়ে আসছে, কিন্তু সমন্বিত একটা ব্যবস্থা দরকার, সেটা হয়তো সামনে আসবে। আবার এই যে আপনি বিভিন্ন সমস্যাগুলোর কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, একটা প্রোডাক্ট নিয়ে আসলেও, খুব ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আসলেও মার্কেট পেনিট্রেট করা খুবই কষ্ট একজন নতুন উদ্যোক্তার জন্য। এই ক্ষেত্রে হার ই ট্রেড কি ধরনের স্টেপ নিয়ে থাকে? আমাদের কাজটাই কিন্তু এটা। আমরা যখন শুরুটা করি তখন আমাদের হুম, উদ্দেশ্যই ছিল যে একদম প্রান্তিক পর্যায় থেকে যারা উঠে আসছে, প্রান্তিক পর্যায় থেকে যারা ব্যবসা শুরু করছে, তাদের যেন একটা নেটওয়ার্কিং ব্যবস্থা করে দিতে পারি। তাদেরকে যেন একদম একসাথেই যেন 50,000 মানুষ তাদেরকে চিনে ফেলতে পারে এবং তাদের উদ্যোগকে তারা এতজন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এটাই কিন্তু উদ্দেশ্য ছিল এবং এটা আমরা পেরেছি। চট করে আমাদের জন্য যেমন কঠিন ছিল আজ থেকে 10 বছর আগে, এখন কিন্তু অতটা কঠিন নাই। তারা কিন্তু পারছে। শুধু মানটা যদি কোয়ালিটি হয় এবং তাদের যদি কমিটমেন্ট যদি ঠিক হুম, থাকে, হুম। তাহলে তারা টিকে যাচ্ছে। এবং এই সাপোর্টটা খুব ভালোভাবে হার্ডিট্রেড তার দিচ্ছে। মানে হচ্ছে আপনার 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 যে মার্কেট প্লেসটা আমি এখানে দেখি আপা, আমি যেখানে থাকি সেখানে লোকাল যেসব প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা সপ্তাহে একদিন ফার্মার্স মার্কেট গভর্নমেন্ট জায়গা দিচ্ছে, সেখানে বিনা পয়সায় আপনি আপনার পণ্য নিয়ে একটা জায়গা নিয়ে বসতে পারছেন। গভর্নমেন্টের কিন্তু এই ধরনের একটা সাপোর্ট আছে, লোকাল মার্কেটগুলো যেন, লোকাল প্রোডাক্টগুলো যেন টিকে থাকে, সেজন্য আর কি। তো আপনার এটাও সে ধরনের একটা মার্কেট প্লেসই, তাই তো? সামান্য কিছু খরচের বিনিময়ে মানুষ তার পণ্য নিয়ে আসতে হুম, হুম, পারছে এবং সে হুম। বৃহৎ জায়গায় যেখানে তার অনেক টাকা পয়সা খরচ করে সেটা ডিসপ্লে করতে হতো বা বিক্রি করতে হতো, সেটা না করে সে খুব আপনার এখানে মার্কেট প্লেসে এসে তার প্রোডাক্ট সে সেল করার সুযোগ পাচ্ছে। যদিও এখন পর্যন্ত এটা এটা একটা ইউনিক ব্যাপার আপা, আমার কাছে কিন্তু খুব ইউনিক। এবং আমরা শুধুমাত্র হুম, নারীদের প্রোডাক্ট আমার কাছে প্রমোশন খুব করে ইউনিক থাকি। লেগেছে ব্যাপারটা। আমার মনে হয়েছে কি লোচন যে এটা আমি দেখেছি। পুরুষরা সব দিক থেকে প্রিভিলেজ থাকে, কিন্তু আমাদের শুধু নারীদের প্ল্যাটফর্ম এটা। আমার মনে হয়েছে যে তৃণমূল পর্যায় থেকে হুম, হুম। একদম আমাদের যারা সাস্টেইনেবল বিজনেস করছে তাদেরকে যদি সমন্বয় করা যায়, তা হয় কি, ভিউজ শেয়ারিংটা হয়। তারা অনেক কিছু একে অপরকে দেখে শিখতে পারে এবং আহ, এই যে মানে দক্ষতা অর্জনের ব্যাপারটা কিন্তু দেখে যেমন শেখা হয়, এবং আমরা রাইট। দক্ষতা উন্নয়ন কিছু কার্যক্রম করি, সেটার মাধ্যমে শেখা যায়। আর আবার সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে আপনি দেখেন যে যে মানুষটা কুড়িগ্রামে বসে একটা জিনিস তৈরি করছে, তার যদি ঢাকাতে পণ্য আনতে হয়, মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ থাকে, আমরা যেটা মধ্যবর্তী ফড়িয়া বলি, তাই না? যে কারণে হুম, পণ্যের দাম বেড়ে যায়, ট্রান্সপোর্টেশন অন্যান্য হুম, সবকিছু সহ। সে যখন আপনার মাধ্যমে পরিচিতিটা পাচ্ছে, তার মাঝখানে কিন্তু কোনো মিডিয়েটর আর অবস্থান করছে না, তার কিন্তু সে তার উৎপাদিত মূল্যের সাথে সামান্য কিছু প্রফিট যোগ করে তার পণ্য সে অ্যাভেলেবেল করতে পারছে। ইটস অ্যান ইউনিক থিং আপা। একদম। হ্যাটস অফ টু এবং ইউ এইটা আপা। কিন্তু আমার খুব থ্যাংক ইউ। এবং কিন্তু এটা হুম, কিন্তু একদম লেভেল বলো। পর্যন্ত হচ্ছে, এক্সপোর্টার পর্যন্ত হচ্ছে। যেমন প্রায় দেখা যেত, বিশেষ করে উত্তরাঞ্চলে কিংবা কৃষি প্রধান এলাকাগুলোতে দেখা যায় যে টমেটোর সিজনে টমেটো আহ, বিক্রি করতে পারছে না, পচে যাচ্ছে, এবং এমন দাম খরিয়ারা বলে যে সেটাতে কৃষকরা রাজি না হয়ে দরকার হয় আমরা ফেলে দিলাম, দরকার হয় মানে এটাকে নষ্ট করে রাস্তায় দিলাম, ফেলে এই দেয়, কাজটা রাইট। হুম, রাস্তায় হুম। ফেলে। এবং কিন্তু প্রচুর শস্য পণ্য এই কাজটা করে। এখন হয়েছে কি, এখন কিন্তু সরাসরি তারা কৃষক পর্যায়ে কিন্তু আমাদের ই কমার্স কিংবা এরকম প্ল্যাটফর্ম গুলো সহযোগিতা করছে একদম সরাসরি। সুতরাং কৃষকরা কিন্তু একদম খুব সুন্দরভাবে কোনো মিডিয়েটর ছাড়া পণ্যগুলো হুম, হুম, বিক্রি হুম, করার সুযোগ পায়। হুম। এটাই আমি বললাম। আচ্ছা আপা, এই যে আপনি প্রায় 53,000 মানুষের একটা প্ল্যাটফর্ম চালাচ্ছেন, এখানে আপা ওই যে অন্যান্য জিনিসের মতন হয় না যে পণ্যের দাম জিজ্ঞেস করলে ইনবক্সে আসেন, আলাদা আসেন, এরকম হয়? এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন? এগুলো আমাদের আমি আমি সবসময় বলে থাকি ক্রেতা লক্ষ্মী। সুতরাং ক্রেতাকে কোনোভাবেই মানে হুম, হুম। ডিস্টার্ব করা যাবে না। আমরা গ্রুপের শুরু থেকে নীতিমালা আছে, যেটা নীতিমালাতেই লেখা আছে, ইনবক্সে আসুন এটা বলা যাবে না।
যদি কেউ কোনো ক্রেতা কমেন্ট বক্সে লিখে থাকেন যে এটার মূল্য কত, তো কমেন্ট বক্সেই আপনারা জানাবেন, কমেন্ট বক্সেই কিন্তু জানাতে হবে। সুতরাং এই 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 সিস্টেমটা আমরা মেনটেন করি। আমাদের গ্রুপে কখনোই ইনবক্সে পণ্যের দাম বলা হয় না। তবে তবে একই উদ্যোক্তা দেখা যায় তার পেজে কিন্তু দেখা যাচ্ছে যে ইনবক্সে এটা বলছে। তো আমরা মাঝে মাঝে এই জিনিসটা করতাম যে গ্রুপে তারা কিন্তু দামটা বলে দিচ্ছে, কিন্তু একইভাবে তারা তাদের বিজনেস পেজে ইনবক্সে আসুন বলছে। তো আমরা এটা নিয়ে যখন কথা বলি তখন তাদের যে লজিকটা থাকে এরকম যে এই দামটা চেক করার জন্য শত শত মানে উদ্যোক্তারা কিংবা নতুন যারা কাজ করছে তারা থাকে, এবং তারা করে কি ওই দামটা জেনে নিয়ে হয়তো 100 টাকা হয়, মানে ডাম্পিং বিজনেস যেটা করে ওই ওই ক্রেতাকে জাস্ট ছুটিয়ে নিয়ে যায়, তাকে ইনবক্স করে এই একই পণ্য আপনি 200 টাকায়। তো জিনিসগুলো থেকে এই জিনিসগুলো মোকাবেলা করার জন্য আসলে ওরা বলে থাকে। বুঝতে পেরেছি, এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপা, খুবই গুরুত্বপূর্ণ। আমি তো আগে শুধু ঠাট্টাই করতাম, কিন্তু এখন তো আমি বুঝতে পারলাম আপনার কথা থেকে যে এটা কিভাবে বিজনেস সিক্রেট যখন হয়ে যায়, আউট হয়ে যায়, তখন প্রতিযোগীরা কিভাবে সেটাকে কাজে লাগায়। তবে আসলে এটা কোনো আপা এই যে আপনার প্রিয় ব্যাংকার দেশ ঠিকঠাক। এখানে একটু ইন্টারেক্ট করি আপা, আরো একটা কারণ আপা এখন পেজে আপা ওই যে বলবে না ইনবক্সে আসেন, মানে আমি জানতে চাচ্ছি একটা প্রোডাক্টের দাম, এই যে বারবার কমেন্টস হচ্ছে এবং উনি বারবার লিখছেন ইনবক্সে আসেন, এই পেজটা কি হচ্ছে খুব দ্রুত, মানে এটা অর্থাৎ বারবার কমেন্টস হওয়া মানে এটাকে বারবার আমাদের বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পেজে যাচ্ছে, বিভিন্ন পার্সনের কাছে পৌঁছাচ্ছে, এটাও আপা একটা ডিজিটাল দিক থেকে ভাবতে গেলে একটা বিজনেস পলিসি আপা, মানে এনগেজমেন্টটা দ্রুত হচ্ছে। যত কমেন্টস হবে তত প্রচারটা বেশি হবে আপা, এটা একটা ডিজিটাল দিক আছে, এটাও একটা পলিসি। এটা খুব ভালো লাগলো যে কেন আমি তোর কাছে আসতেছি যে তোর কাছে প্রশ্ন, এটা প্রীতি আপার হয়ে আমি তোকে প্রশ্ন করতেছি যে যখন কেউ বিজনেসে যায়, কোনো প্রতিষ্ঠান বা ছোট বিজনেসে কেউ যখন যায়, বড় প্রতিষ্ঠানে যায়, এখানে যে মূলধনের যে স্বল্পতা থাকে মানুষের, সিড মানি, স্টার্ট আপ মানি, আমরা যেটাই বলি, মূলধনের যে স্বল্পতা থাকে, এখানে আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে ইতিবাচক ভূমিকা পালন করতেছে? ইতিবাচক ভূমিকা কি পালন করতেছে, না নেতিবাচক ভূমিকাও অনেকে পালন করতেছে? নেতিবাচক ভূমিকার কথা আমি বলবো না লোচন, কারণ আসলে আমরা যদি আমরা গভর্নমেন্ট বা সেন্ট্রাল যেগুলো কিছু বলি না কেন, যেমন যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথাই বলি, কর্পোরেট সাইডে তো অবভিয়াসলি দেয়ার ইজ সাম মিক্সিং, মেল অ্যান্ড ফিমেল বোথ আর ওভার দেয়ার, কিন্তু যদি আমি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথাও বলি, আমাদের কিন্তু সিএমই বা এসএমই তে যে লোনগুলো হয় সেখানে একটা কমন ফেনোমেনা হচ্ছে, বা বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল একটা ইনস্ট্রাকশন আছে, যে কোনো যতটুকু লোন আমি ডিসবার্স করবো তার অ্যাটলিস্ট 10% কিন্তু আমাকে ফিমেল এন্টারপ্রেনার বা উমেন এন্টারপ্রেনার মধ্যে দিতে হবে, যেটাই 2024 মধ্যে যেটা উইল গো আপ টু 15%। সো ব্যাংকাররা সবসময়, আমি সবাইকে পজিটিভ মেন্টালিটির অবশ্যই বলবো না, কিন্তু বেশিরভাগ ব্যাংকারই কিন্তু পজিটিভ, কারণ আমরা চাই, অন্তত মেয়ে হয়ে তো অবভিয়াসলি আমি চাই অন্য ব্যাংকারদের সাথে যে উইমেন এন্টারপ্রেনাররা সবচেয়ে ফোকাল পয়েন্টে আসুক তারা। তো এইসব ক্ষেত্রে মেইনলি বেসিক্যালি যে প্রবলেমগুলো আমাদের হয়, এগুলো অর্পিতা আছে, অর্পিতাও হয়তো আপা একটু হেল্প করতে পারবে হয়তো বা কিছুক্ষণ পরে। যেমন আমরা জানি বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী 5 লাখ অ্যান্ড অ্যাবাভ লোনের জন্য কিন্তু টিন সার্টিফিকেটেড ম্যান্ডেটরি এবং আপডেটেড রিটার্নটা ম্যান্ডেটরি, কিন্তু এখনো আমরা যে বেসিক প্রবলেমগুলো ফেস করি, আমাদের উইমেন এন্টারপ্রেনিয়র বা ছোট্ট এন্টারপ্রেনিয়র যারা আছেন, তারা হয়তো বা একটা ছোট্ট করে বিজনেস ধরছেন দেখে তারা চিন্তা করছেন আমি কেন ট্রেড লাইসেন্স এখনই করব, আমার বিজনেসটা তো অনেক ছোট সাইজের। বাট এখানে আমরা বেসিক্যালি যে প্রবলেমগুলো পড়ি, আমাকে তো ট্রেড লাইসেন্স ছাড়া আমি কখনো ফাইন্যান্সিংয়ে যেতে পারবো না, কারণ তার বিজনেস এন্টিটি তো নাই। এবং আরো যে প্রবলেমগুলো হয়, আমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করি, হয়তো একটা ছোট এন্টারপ্রেনিয়র আসছে, হয়তো বা ট্রেড লাইসেন্স আছে, বাট দেখা গেল তার লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল যতটুকু রিকোয়ারমেন্ট, সে আমাকে ওই অনুযায়ী অ্যানালাইসিসটা দিতে পারছে না। কারণ কি, বেশি ক্ষেত্রে যেটা আমরা সবচেয়ে প্রবলেম ফেস করি, ট্রানজাকশন বা ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলোর যে রেকর্ডটা তারা রাখবে,
বা এবং তার লেজার সবচেয়ে বুকটা মেনটেন প্রথম দিন থেকে এটাই পরিষ্কার করে বল যে মানে ওইটাই ব্যাংকার পরিষ্কার করে বল। বলতে চেয়েছে যে ফার্স্ট অফ যেদিন অল থেকে আমি ব্যবসা শুরু করব সেদিন থেকে আমার হিসাবটাকে রাখতে হবে, আমাকে সেলস মেনটেন করতে হবে। আমি এবং আমার যখন প্রোডাক্ট কি পরিমাণ আমার আছে, মজুদ আছে কতটুকু। এক্স্যাক্টলি, কারণ আমি যখন বলছি যে আপনার কত ধরনের ট্রানজেকশন হচ্ছে বা কি ধরনের সেলস রেভিনিউ আসছে, কারণ যখন একটা উদ্যোক্তা, যখন একটা সেলস হচ্ছে, আমার কিন্তু আই নিড দ্য রেভিনিউ। কারণ আমি যখন লোন দিতে যাইবো, আমার কিন্তু দেখতে হবে তার রিপেমেন্ট ক্যাপাসিটি আছে কিনা, তার ওয়ার্কিং ক্যাপিটালের জাস্টিফিকেশনটা আমি পাচ্ছি কিনা। তো সবচেয়ে বড় প্রবলেমই হয় এখানে, যারা ছোট এন্টারপ্রেনার আছে বেশিরভাগ ক্ষেত্রেই আইদার তারা ব্যাংকে ট্রানজেকশন করছেন না, যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়, অথবা দেখা যাচ্ছে ছোট হওয়ায় বা ডেইলি বেসিসের যে ট্রানজেকশনটা, এগুলো কোনো জার্নাল এন্ট্রি হচ্ছে না। তো তারা যখন আমার কাছে লোনের জন্য আসছেন, আমরা কিন্তু পাচ্ছি না যে তার কতটুকু সেলস হচ্ছে, তার কতটুকু টার্নওভার হচ্ছে। সেই টার্নওভারটা যেহেতু ব্যাংকিং চ্যানেলে হচ্ছে না, হয়তো ছোট ছোট ইয়েতে হয়, হয়তোবা বিকাশে হলো, হয়তোবা ক্যাশে হলো, সেটা কিন্তু ব্যাংকিং ট্রানজেকশনে হচ্ছে না। আমি যখন জাস্টিফিকেশন করতে চাইবো বা জাস্টিফাই করতে চাইবো তার নিডটা, আমি দেখবো আইদার তার সেলস রেভিনিউ, তার প্রফিট, তার কতটুকু টার্নওভার হচ্ছে, এগুলো মিলিয়েই কিন্তু আমাকে আসতে হবে। ওই জায়গাগুলোই আমরা কোনো একটা ফর্মালি অ্যাপ্রোচ পাই না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কোনো ট্রানজেকশন গুলো হয়তোবা রেকর্ডেড থাকে না। তো আমি যখন লোন দিব আমি কিভাবে জাস্টিফাই করব? এই জিনিসগুলো আমাদের বেসিক প্রবলেম হয়। খুব সত্যি সীমা যেটা বলেছে সেটার সাথে আমি একমত। এখানে কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাপ্লাই করে, তারা দেখা যাচ্ছে বিকাশ, রকেট এই ধরনের মানে ট্রানজাকশন গুলো করে থাকে, এবং খুবই ছোট ছোট ট্রানজাকশন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর কোনো তালিকাতা নাই, কোনো কিছুই তারা মানে লিখে রাখে না। তো এই সব আসলে বড় একটা চ্যালেঞ্জ আমার মনে হয়। আরেকটা আমি সীমার কাছে একটু জানতে চাই সীমার সাথে আমি যে এখানে একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি। হুম, আমি একটু জানতে চাই বলেন আপা, বলেন, আম, আপনি বলেন। উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের লোনের কোটা কি আপনারা কখনো পূরণ করতে পারেন? যে 10% নারী উদ্যোক্তাদের জন্য যে বরাদ্দ থাকে, এটা কি আদৌ কখনো আপনাদের কোটা ফিল আপ হয়? আপা, একদম যে হয় না সেটা কিন্তু বলা যাবে না। কেন করতে হয়? বাংলাদেশ ব্যাংকের একদম ম্যান্ডেটরি রুলস হচ্ছে আপনাকে 10% দিতেই হবে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে। তো তাহলে আমরা কোন শিল্প মানে খাতের নারীরা এটা পায়? কারণ কটেজ, কুটির, মানে কটেজ, মাইক্রো, তারপরে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আছে, সেটার মধ্যে কোন খাতের নারীরা মূলত এই আপনাদের মানে ব্যাংকিং হিসাব মতে এই ডকুমেন্টেশন গুলো প্রিপেয়ার করে রাখে? আপা, এটা তো খুব একটা ভালো কোশ্চেনই করেছেন। আসলে কিন্তু খাত ওয়াইজ আলাদাভাবে যে করা হয় সেটা কিন্তু না। এটা কিন্তু প্রত্যেকটা খাতের জন্য ম্যান্ডেটরি, হোক সেটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, সেটা কটেজ অ্যান্ড মাইক্রো ফিন্যান্স হোক, যে ধরনের কনসার্নই হোক না কেন, আপনাকে কিন্তু, আপনি যদি সার্ভিসে থাকেন সেখানেও আপনাকে এটা মেনটেন করতে হবে। আপনি যদি ম্যানুফ্যাকচারিং কনসার্নে থাকেন সেখানেও এটা করতে হবে, মেনটেন করতে হবে। আর আমরা যেটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রেও এই লেজার গুলা মেনটেইনড হয় না, বা যারা এরকম নর্মাল ট্রেডিং এ আছেন সেক্ষেত্রে তো আরো বেশি প্রবলেম। যারা ট্রেডে আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় এই যে যেটা বলছিলেন, যে বিভিন্ন ধরনের ছোট ছোট টুলস ইউজ এখন যেরকম হচ্ছে, বিকাশ হচ্ছে, রকেট হচ্ছে, বিভিন্ন সোর্সের থ্রুতে আপনি নিচ্ছেন, হয়তোবা আপনি সেল করছেন, আপনি চিন্তা করছেন আমি তো খুব অল্প পরিমাণে সেল করছি, কিন্তু এই যে ডেইলি বেসিসে আপনার যে ট্রানজেকশন, এখানে কিন্তু কোনো খাত ওয়াইজ আলাদা করা যাবে না। প্রত্যেকটা খাতকেই এই জিনিসগুলো মেনটেন করতে হবে। সো আমরা এখন যেটা হয় আপা, আমাদের যেহেতু 10% একটা খাতের মধ্যে দিতেই হচ্ছে উইমেন এন্টারপ্রেনারদেরকে, আমরা আমাদের ব্যাংক থেকে যেটা ফলো করি, আমরা বিভিন্ন এসএমই ফেয়ার গুলোতেও কিন্তু আমাদের এক একটা স্টল থাকে ঢাকা ব্যাংকের। এবং শুধু ঢাকা ব্যাংক কেন বলবো, এখন কিন্তু প্রত্যেকটা ব্যাংকে এটা করতে হচ্ছে। কারণ আমরা এসএমই তে যে ফাইন্যান্সিং গুলো করছি, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলো এখানে স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, অথবা বিভিন্ন রিফাইন্যান্সিং প্যাকেজ আছে যেটাতে আপনারা কম ইন্টারেস্টে নিতে পারেন। কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলো ল্যাকিংস, যে কোনো ট্রানজেকশন গুলো একদম ব্যাংক ওয়াইজ হচ্ছে না, অথবা আপনারা যে সেলস গুলো করছেন সেই সেলস গুলো আসলে রেকর্ডেড থাকছে না, জাস্টিফাই করতে পারছি না আমরা, শুধুমাত্র ওই কারণেই কিন্তু আমাদের লোন দিতে অনেকগুলো প্রবলেম হচ্ছে। আচ্ছা, সবই সীমা, সবই থাকে, ডকুমেন্টেশন রেডি, কিন্তু তারপরেও কি গ্যারান্টার লাগছে?
একজন নারী উদ্যোক্তা কোন মানে গ্যারান্টার কি হবে? আপা Guarantor গ্যারান্টার, হ্যাঁ মানে গ্যারান্টার ব্যাংকের রুলস আপা, গ্যারান্টার দিতে হবে। তো নারী কোথায় গ্যারান্টার পাবে? মানে আপা তার একটু বলি, এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক বা আমরা অনেকগুলো ক্ষেত্রে সহজ করে দিয়েছি। ফার্স্ট অফ অল, ইফ ইউ আর দ্য প্রোপাইটার, আপনি হবেন ফার্স্ট গ্যারান্টার। বিইং দ্য প্রপার্টিশিপ কনসার্নের আপনি কর্ণধার। তারপর আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপ একটা নিয়ে থাকি, গ্যারান্টি নিয়ে থাকি। এটা বাংলাদেশ ব্যাংকের ফিক্সড রুলস। বিকজ ধরে নেন আপনি একটা স্টার্ট আপ বিজনেস করছেন বা প্রথমে বিজনেস করছেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, আমি আপনার কোনো ফিক্সড ফিনান্সিয়ালস পাচ্ছি না, আপনার কোনো ফিক্সড ট্রানজেকশনাল রেকর্ড আমার কাছে নাই। হ্যাঁ, আর তো তখন যেটা হয়, আপনাদের এই গ্যারান্টি গুলো সোশ্যালি আমাদেরকে কিছুটা হলেও সিকিউরিটি দেয়, যেই সিকিউরিটির বেসিসে আমি আপনাকে লোন দিতে পারি। কারণ আমি তো আপনাকে চেষ্টা করছি বা আপনাদেরকে চেষ্টা করছি যাতে আমাদের ওভারঅল ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা ওকে করতে পারি, অথবা কোনো আপনি টুলস কিনবেন সেটার জন্য আপনাকে আমি টার্ম লোন দিতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখেন, আমি কিন্তু কোলাট্রাল ফ্রিও দিতে পারি। সেই কোলাট্রাল ফ্রি হলে আমার কিন্তু ওই একটা জায়গাতেই আমাকে করতে হয়, সেটা হলো পার্সোনাল গ্যারান্টি। তো যদি আপনি বিজনেস ওনার হন, আপনার পার্সোনাল গ্যারান্টিও তো একটা পার্সোনাল গ্যারান্টি। সেই সাথে আপনার অন্য গ্যারান্টার থাকতে পারে, হতে পারে আপনার স্পাউস, হতে পারে আপনার পার্টনার, অথবা হতে পারে আপনার ক্ষেত্রে যেমন আপনি অনেকগুলো ফিমেল এন্টারপ্রেনিয়রকে নিয়ে একসাথে একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, দেন ওয়াই নট যে কয়েকজনের একটা গ্রুপ গ্যারান্টি, ইট উইল ওয়ার্ক অ্যাজ এ গ্যারান্টি। আপনারা যে কোনো একজন যখন ডিফল্টেড হবে, তখন অন্যজনের লোন ফ্যাসিলিটি যেহেতু আটকে যাচ্ছে, সবাই মিলে ওই জায়গাটায় কিন্তু সে সাপোর্ট দিচ্ছে, তার গ্যারান্টি সাপোর্ট দিচ্ছে। সো নট অবভিয়াস যে আপনাকে বাইরে থেকে কাউকে খুঁজে নিয়ে আসতে হবে, নো। আপনারা যারা একসাথে বিজনেস করছেন তারাও কিন্তু মিলে একটা গ্রুপ, একটা সোশ্যাল দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন। বিকজ আসলে আমার কাছে তো আর কোনো টুলস থাকবে না, বা ব্যাংকারের কাছে আর কোনো টুলস থাকবে না। সো দ্যাটস ওয়াই ইট ইজ নেসেসারি। আপা এখানে আমি এটা একটু খুব বলি, আমাদের কৃষি অভাবে ব্যাংক যেটা আছে আপা, হ্যাঁ আপা আমি আপনাকে একটু বলি, কৃষি ব্যাংক যেটা আছে, কৃষি ব্যাংকে যখন আমরা কৃষি লোন দিয়ে থাকি, কৃষি লোন দেওয়ারও একটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া আছে বাংলাদেশ ব্যাংকের। ঢাকার বাইরে যেসব ব্রাঞ্চ বা ঢাকার ভিতরেও নর্থ এবং সাউথের বাইরে যে ব্রাঞ্চগুলো কৃষি আওতায় থাকে, কৃষি লোন যখন দেওয়া হয়, যখন মনে করেন যে এক জায়গায় 15 জন আলু উৎপাদন করে, এই 15 জন কৃষককে আমরা একসাথে একটা মৌসুমী লোন দিব আলু উৎপাদনের জন্য। এখানে এরা গ্যারান্টি কি হবে, এই 15 জনের গুচ্ছ গ্যারান্টি হবে, আমরা এটাকে গুচ্ছ গ্যারান্টি বলি। ঠিক আছে, কৃষি ব্যাংকে কিন্তু এটা খুবই প্রচলিত। এই গুচ্ছ গ্যারান্টি হবে। এখন আমরা 4 জন মিলে একটা লোন নিয়েছি, মনে করেন মৌসুমী লোন নিয়েছি 1 লক্ষ টাকার আলু উৎপাদনের জন্য 3 মাসের জন্য। এখন সীমা মাঝখান দিয়ে টাকা দেয় নাই, আমরা বাকি যে 3 জন আছি, আমরা এই 3 জন সীমাকে দৌড়াবো, কারণ আমাদের লোন ফ্যাসিলিটিটা বন্ধ করে রাখবে তখন কৃষি ব্যাংক। হ্যাঁ, এটাকে গুচ্ছ গ্যারান্টি বলা হয়। তো এই ধরনের গ্যারান্টির কথাই সীমা আপনাকে বলতেছে, বা আমরা অন্য উদ্যোক্তাদেরকে বলে যাচ্ছি যে আপনারা কিন্তু এই ধরনের যখন স্মল বিজনেস করবেন, আপনারা যখন স্টার্ট আপ করবেন, সিড মানি দরকার হবে, তখনই হবে আপনারা গুচ্ছ গ্যারান্টির মধ্য দিয়ে আসতে পারেন। আমি বাংলায় বললাম গুচ্ছ গ্যারান্টি আর কি। বিকজ আপা এখানে যে জিনিসটা মেইন কাজ করে, এখন ওই যে দেখেন আমার, সরি বল এটা, এই 4 জন একসাথে কথা বললে এরকম ইন্টারাপশন হবে, বলে যাইতে হবে, বল। আপা যেহেতু একটু আগে কোশ্চেন করেছিল গ্যারান্টি কেন রিকোয়ার্ড, সো ওই জায়গাটায় আমি আবার একটু বলি, এই গ্যারান্টি ডাজন্ট মিন যে আপনাকে এমন কাউকে নিয়ে আসতে হবে যার অনেক হাই নেটওয়ার্থ, নো, নট অবভিয়াস। লোচন যেটা বললো যে ইট কুড বি এ গ্রুপ গ্যারান্টি, যে আপনারা যারা এন্টারপ্রেনিয়র গুলো আপনারা একসাথে কাজ করছেন, আপনারা যদি 5 জন মিলে আমাকে গ্যারান্টি দেন, আপনাদের 5 জনের রিকোয়ারমেন্ট আমি একসাথে ফিল আপ করছি, আপনাকে যদি আমি বন্ধ করে দিই, আপনার বাকি 4 জন আমাকে প্রেশারাইজ করবে যে আপনি কেন আমাকে দিচ্ছেন না, আপনি কেন আমার লোনটা ডিসবার্সমেন্ট হচ্ছে না বলেন। আমি কিন্তু ওই প্রেশারাইজটা করে ওই প্রেশারটার জন্য আমাকে লোনটা দিতে হচ্ছে। আবার দেখেন, ধরে নেন এই 5 জনের মধ্যে আপনি ডিফল্ট করলেন, আপনি আমাকে দিচ্ছেন না, আমি কি করব, আমি কিন্তু 5 জনকে একসাথে দৌড়ানি দিচ্ছি, আমার লোন কেন রিপেমেন্ট হচ্ছে না। তো এই কারণে আপনি যে বললেন যে গ্যারান্টিটা কেন লাগবে, গ্যারান্টি কিন্তু আপনাদের মধ্যে থেকেই আপনারা দিচ্ছেন, বিজনেস এন্টারপ্রেনিয়র যারা আছে এন্টারপ্রেনিয়রই আমাকে দিচ্ছেন, আপনাদের গ্যারান্টি আপনারা প্রোভাইড করছেন, নাথিং এলস। আপা অনেক অনেক ধন্যবাদ, অনেক তথ্য জানা গেল আসলে। থ্যাংক ইউ। আপা এই যে দেখেন, আমাদের একটা জিনিস থাকে, আমি অর্পিতাকে বলছি যে কাগজপত্র,
কাগজপত্র আপা এখন আমার যেই ইয়েটা উদ্যোক্তা, ধরেন যে ধানের চাতালে কাজ করে, ঠিক আছে, যে মহিলাটা ধানের চাতালে কাজ করে এবং সে সেখান থেকে ভেবেছে যে ধানের চাতাল থেকে সে একটা কোনো একটা ইউনিক প্রোডাক্ট বের করবে, মনে করেন ধানের চাতালে কাজ করে, ধানের তুষ থেকে সে একটা তেলের উৎপাদন করবে, সেই ভদ্র মহিলার পক্ষে কিন্তু এত কাগজপত্র ইউনিয়ন পরিষদে বসে বের করা সম্ভব না, তার পক্ষে জানা সম্ভব না। আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছি যে একটা ওয়ান স্টপ সার্ভিস করা যায় কিনা, তাকে একজন এঙ্গেজ করে, ধরেন অর্পিতার কাছে সে আসলো, অর্পিতা তাকে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার অন্যান্য যেসব কাগজপত্র সব তৈরি করে দিল, এই ধরনের কোনো কাজ কি অর্পিতা করা সম্ভব কিনা, ট্রেড লাইসেন্সটাকে ইজি করা সম্ভব কিনা, অনলাইনে কি এখন ট্রেড লাইসেন্সের আবেদন করা যায়? আমি জানি না, জানতে চাচ্ছি। এখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি দিয়ে রেখেছে সরকার, সেটা হচ্ছে তুমি অনলাইন বিজনেস করো, অফলাইন বিজনেস করো, তোমার ট্রেড লাইসেন্স অবশ্যই কমার্শিয়াল অ্যাড্রেস লাগবে। এবং আমি প্রতিটা ট্রেনিং, প্রতিটা আলোচনায় আমি প্রীতি আপা আপনাকেও বলছি যে বারবার বলে থাকি, একজন আইনজীবী হিসেবেই বলি যে আমি অনলাইন ব্যবসা করি, আমার অফিস তো আমার ঘর, আমার কেন কমার্শিয়াল অ্যাড্রেসের প্রয়োজন? এটা কেন আমাদের সরকার পক্ষ বুঝছে না। অবশ্য যদিও আমাদের ডিজিটাল বাণিজ্য আইনের খসড়া হয়ে গেছে, সেখানে বলা হয়েছে যে তখন একটা এরকম একটা সার্ভিস হবে যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একটা নিবন্ধন নিতে হবে, কিন্তু এটা এখনো যেহেতু পাস হয়নি, যতদিন না হচ্ছে আইনটা পাস, তার মানে ততদিন পর্যন্ত আপা আমাদেরকে ট্রেড লাইসেন্স নিতে হবে। এক্ষেত্রে আপা আপনাদের মতো আমি একটু মানে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন নিলেও কিন্তু ট্রেড লাইসেন্সটা লাগবে। মানে খসড়া যেটা আছে সেটা শুধু যারা অনলাইন ব্যবসা করবেন, পাস হয়নি কিন্তু আপা। খসড়াতে বলেছেন যে একটা নিবন্ধনের মাধ্যমে কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে। আপনাদের মতো প্রতিষ্ঠান যারা এই যে উদ্যোক্তা, আপনার কাছে প্রায় 53,000 উদ্যোক্তা আছে যারা কাজ করছেন, আপনারা কেন এই দাবিটা তুলছেন না আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের সিটি কর্পোরেশনের মেয়রদের কাছে, যে যারা অনলাইন ব্যবসা করবেন তাদের কেন কমার্শিয়াল অ্যাড্রেস প্রয়োজন? আপা এটা আপনারা দাবিটা হয়। আমরা বিভিন্ন সময় এই দাবিটা জানাই, আমরা ফাউন্ডেশনের কাছেও কিন্তু দাবি জানাই। এসএমই ফাউন্ডেশন আবার এই কর্তৃপক্ষগুলোকে নিয়ে এসে কিন্তু আমাদের সাথেই বসে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার পরে কিন্তু যে কি সেই, মানে যে লাউ সেই কদু অবস্থায় থাকে। ট্রেড লাইসেন্সের যে ফি, আমাদের মহানগরের কথা বলছি আমি, ইউনিয়ন পরিষদ বা ছোট শহরের কথা না, ধরেন আমাদের বেশিরভাগ উদ্যোক্তায় কিন্তু গড়ে উঠেছে ঢাকা কেন্দ্রিক, ঢাকা গাজীপুর এই অংশটাতে। আপনি একটু ভেবে দেখেন যে একটা ট্রেড লাইসেন্সের ফি, তার তো সাইনবোর্ড ঝোলানো নেই, অথচ সাইনবোর্ডের ফি দিতে হচ্ছে, তাকে ভ্যাট দিতে হচ্ছে। অর্থাৎ একটা ছোট উদ্যোক্তা যে 50,000 টাকা তার ব্যবসার মূলধন, সে ট্রেড লাইসেন্স করতে তার কতগুলো টাকা বের হয়ে যাচ্ছে। এটা একটা বড় ইস্যু। আমরা এই দাবিও করেছিলাম যে বছর বছর রিনিউয়ালের যে ফিটা দিতে হয় সেটাও কিন্তু অনেক এবং একই রকম প্রায় কাছাকাছি, আপনার খুব সামান্য একটু কম। ট্রেড লাইসেন্স করতে এই দাবিটা, জি আপা, এই দাবিটা হচ্ছে আপনাদের মতো যারা একটা প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট হয়ে আছেন তারা আসলে করতে পারেন। আমরা আইনজীবীরা কি আমরা শুধু বলতে পারি যে আপনারা, কিন্তু এটা অনেক দিন হলে চলমান একটা বিতর্ক, কিন্তু এই বিতর্ক ঘুরছে না। যেমন রিনিউয়ালের ব্যাপারটা আমরা বলেছি না কেন আপা, বিতর্ক শেষ করতে হয় তো আইনি প্রক্রিয়ায়। শুধু আপনারা মিটিং করবেন, আপনারা চা পানি খাবেন, আয়েশ করবেন আপা, সেটা না। আপনাদের জন্য হাইকোর্ট কেন আছে আপা? এক বছর উকিল কি বলতেছে বুঝছেন আপা? আপা চলে গেছে। আচ্ছা, আমরা যেটা নিয়ে উকিল বলতেছে রিট করে দিতে, বুঝছো সীমা? জনস্বার্থে রিট করে দিতে বলতেছে, ফিটা উকিল পাবে। আপা আসতে হবে, তারপরে বলতে হবে যে আপা আপনি পিটিশনার হবেন, আমি আপনার অ্যাডভোকেট হব। এর বাইরে তো আর হয় না। আপা কই গেল? করতে আপনার যে ফি লাগবে, অর্পিতা আপার কাছে রিড করে ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করতে কিন্তু আরো বেশি টাকা খরচ হবে, সো বি কেয়ারফুল। না, আরেকটা ব্যাপার আছে যেটা আপনাদের নাই এখন, আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো যদি শুরুতে স্টার্টিং থেকে একটা ট্রেনিং দেয় যে তোমাকে যদি ব্যাংক লোনের আশা করো, ব্যবসার ডে 1 থেকে তোমাকে কি কি মেইনটেইন করতে হবে, কোন ধরনের ডকুমেন্টস মেইনটেইন করতে হবে। আমি যে এত ট্রেনিং দিচ্ছি এটাই বোঝাতে চাই।
আপা আপনি হারিয়ে গিয়েছিলেন, আমরা কিন্তু অনেক মজা করেছি আপনাকে নিয়ে। উকিল কি মানে করবে? আমারটা জাস্ট অফ হয়ে গেল দেখলাম, আমি আবার নতুন করে ঢুকলাম। ও আচ্ছা আপা, এখানে যেখানে আলোচনায় ছিলাম আপা, আপা শুনেন না, আপনাদের মতন উকিল কেন উকিল আপনাকে কি উকিল আপনাকে খোঁজাচ্ছে? উকিল আপনাকে হ্যাঁ, খোঁজাচ্ছে আপা, উকিল রিড করে দেওয়ার জন্য খোঁজাচ্ছে, সে যেন ফি পায় আপনার কাছ থেকে, বুঝছেন? উকিল এত না আপা, এত দুষ্ট আচ্ছা, সে, সে উকিলকে আমি বলতেছে একটু আমি বলে তোকে রাখি যে রিড করে দিতে হাইকোর্টে। আমরা কিন্তু আবেদন করছি বারবার কর্তৃপক্ষের কাছে, মিনিস্ট্রির কাছে, এসএমই ফাউন্ডেশনের কাছে, যে রিনিউয়ালের ব্যাপারটা যেন, মানে একদিকে ট্রেড লাইসেন্স যেন ইজি হয়, আম, বাণিজ্যিক এরিয়াতে না হয়ে আমরা যেন ঘর থেকে করতে পারি, সেই জিনিসগুলো যেন হয়, এবং অনেক ফি যেন কম হয়। আর একটা ব্যাপার হচ্ছে রিনিউয়াল যেন 1 বছর 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 না করে 5 বছর মেয়াদি হয়। 5 তো বছর 5 বছর আপা, মেয়াদি। একটু আবেদন না আপা, রিড করেন কেন রিনিউয়াল প্রতি বছর করতে হবে উদ্যোক্তাদের? এই আপা সমস্ত মিষ্টি না, জায়গায় একটা জিনিস কিন্তু অলরেডি চলে এসেছে, সেটা হচ্ছে 5 বছর মেয়াদি নাকি করা যাবে, কিন্তু ফি আবার 5 বছর মেয়াদি একসাথে দিতে হবে। আপা তাহলে মানে লাভটা কি? একই জিনিস আপা, লাভটা আপনি কি? প্রতি বছর যে টাকাটা দিচ্ছিলেন আপা, সেটাই আপনার 5 বছর। এবং আমি বলি প্রতি বছর করলে কি হয়, না, একজন ক্ষুদ্র উদ্যোক্তা তো বছরের ওইটুকটা দিতেই তার অনেক কষ্ট, তো না 5 আপা, বছরের একসাথে দিবে কিভাবে? আপা সেটাই আমি বলতে চাচ্ছি। আর আরো একটা ব্যাপার আমি বলি, যেটা সীমা প্রথম থেকেই বলছিল, যে ব্যাংক লোন। দেখেন আপনাদের আন্ডারে যে অনেকগুলো উদ্যোক্তা আছেন, নারী উদ্যোক্তা, এরা এক একজন এক এক রকম ফাইন্যান্সিয়াল স্টেজ থেকে এসছে। আপা আপনাদের কাজ হচ্ছে প্রথম ডে ওয়ান থেকে তাদেরকে শেখানো কিভাবে তুমি তোমার মানি ম্যানেজমেন্ট করবে, কিভাবে তুমি লোন পাবে, কিভাবে তুমি বড় উদ্যোক্তা পাবে। এই তিনটা মানে কিন্তু আমাদের লিগাল পার্সপেক্টিভ লাগবে, আইন লাগবে। এইটাকে যদি শেখানো যায় ডে ওয়ান থেকে, যখন তার ট্রেড লাইসেন্স হয়েছে, ওরা মনে করে কি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমি তো সেটাতেই লেনদেন করতে পারি। আসলে এই লেনদেনটা তো চলবে না। তার যে ট্রেড লাইসেন্সটা করছে, সেই সঙ্গে সে যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট করে, সেখানে তার কিছু লেনদেন করলে, যে সীমা যেটা বললো বিকাশ বা নগদে যে ট্রানজেকশন হচ্ছে আপা, এই ট্রানজেকশন গুলো কিন্তু তার হিসাব থাকতে হবে। বিকাশের নগদের স্টেটমেন্ট তোলা যায়, অনলাইন তোলা যায় আপা। এরপর এই একটা সংস্কৃতিটা তৈরি হলো না এখনো, মানে এই সংস্কৃতিটাই তা তৈরি করতে পারি নাই আমরা, কিংবা হচ্ছে না, সামনে হবে হয়তো, কিন্তু আপা, এখন না আপা, পর্যন্ত আমার ব্যক্তিগত এখানে আমি একটা আমি ট্রেনিং করাতে করাতে আপা আমার কাছে এমন আসছে, একই পার্সন 5 বার 7 বার, মানে বিভিন্ন প্রতিষ্ঠান ডাকে, আমি কিন্তু কিছু মানুষকে করে ফেলেছি, তারা লেজার বুক শিখিয়েছি করে আপা, এবং জানায় আমাকে। ফ্রম দ্যাট আমি আরেকটু বলি, যেমন একটু আগে আমি দেখছিলাম অর্পিতা আপা খুব সুন্দরভাবে তার একটা মার্কেটিং করে ফেললো, যে আপনি যাতে রিড করেন এবং সে কিছু ফি পায়। তো ওভাবে আমিও ব্যাংকিং এর একটু মার্কেটিং করে ফেলি। সেটা হচ্ছে এখন কিন্তু আমার ব্যাংকে আছে, এরকম আরো কিছু ব্যাংকে আছে, যে হয়তো বা আপনি বিজনেস নিয়ে এত বেশি বিজি থাকেন যে আপনার পক্ষে আপনার এই ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট। তো আপনার হয়ে ব্যাংক কিন্তু এটা করে দেয় এখন, এবং এই ফিও কিন্তু খুব বেশি লাগে না, এনুয়ালি 5,000 টাকা লাগে। যেমন আমার ব্যাংকে এরকম আছে। তো এরকম বিভিন্ন ব্যাংক করছে, বিভিন্ন অর্গানাইজেশন করছে। যদি এরকম খুব বেশি যে ছোট উদ্যোক্তা, তার পক্ষে হয়তো এই 5,000 টাকা অনেক বেশি, তার হয়তো লোন লাগেই না, মাইক্রো ক্রেডিট খুব অল্প পরিমাণে লাগে বা লাগেই না। বাট যারা আমাদের কাছে লোনের জন্য আসে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তারা কিন্তু এই 5,000 টাকা ম্যানেজ করতে পারে। তো আপনি যদি মনে হয় আপনার কোনো উদ্যোক্তা যে করতে পারছে না, যে সময়ের জন্য হয়তো লেজার মেনটেন করতে পারছে না, সে কিন্তু ওই ব্যাংকগুলোতে যেখানে সে কারেন্ট অ্যাকাউন্ট করে ট্রানজাকশন গুলো করছে, তাদেরকেও জিজ্ঞেস করতে পারে যে আপনাদের এরকম কোনো টুলস আছে কিনা, যেখানে আমি আমার হিসাবগুলো, প্রতিদিনের লেজার গুলো ফিনান্সিয়ালস ওয়াইজ মেনটেন করতে পারি, যাতে আপনাদের আমি একটু জানতে চাই যে আমাদের নারীরা যখন লোন নিতে যায়, তারা কি ধরনের লোন নিতে যায়, মানে তাদের লোনের পরিমাণটা কি পরিমাণ হয়? আপা এটা তো ডিপেন্ড করে, এটা আপা, ডিপেন্ড করে আপনার এটা বলবো আপা আমি, এটা সীমা, লোন নিতে। এটা সীমা বলবে না, এটা বলবে আপা আমি। আচ্ছা এটা আমি বলবো, তারপরে বুঝছেন? বল। কারণ গল্পটা আমি জানি, সীমা কাজ করে আপা কর্পোরেট ক্রেডিটে। আচ্ছা। আমি এসএমই ডিভিশনে কাজ করছি বহুকাল, আমি এসএমই ডিভিশনে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের হেড ছিলাম দীর্ঘকাল। ওকে। হ্যাঁ, আমি তো কিন্তু এসএমই নারীরা আপা যে জিনিস নিয়ে লোন নিতে আসে, এটা খুবই অদ্ভুত জিনিস আপা। বিভিন্ন এরিয়া ভিত্তিক এক এক ধরনের মানুষ আসে। যেমন আপনি কিশোরগঞ্জ এদিকে গেলে আপনি বেশিরভাগ উদ্যোক্তা পাবেন হচ্ছে গিয়ে চালের চাতালের। আচ্ছা। ঠিক আছে, আপনি যখন এদিকে আসবেন, ঢাকার দিকে আসবেন, এখানে পাবেন হচ্ছে গিয়ে পার্লার পার্লার বুটিক
প্রীতি আপা একটা পার্লার দিছে, হ্যাঁ পার্লার এবং বুটিক্স। প্রীতি আপা একটা পার্লার দিছে, আমিও চাহিদাও একটা কম। পার্লার দিয়ে দিই। সে কিন্তু মার্কেটে রিসার্চ করে না তার ওই তার ওই এলাকাতে ওই 2টা পার্লার চলবে কিনা সে জানে না। সে প্রীতি আপা পার্লার দিছে, সুতরাং আমাকেও পার্লার দিতে হবে। এটা কিন্তু এবং মেজরিটি আপা সমস্যা। সবচেয়ে ইউনিক লোন হয় হচ্ছে গিয়ে মেজরিটি সমস্যা, এবং নারীদের আরেকটা লোন হয় আপা, এটা আপনারা ওই এলাকাটা এক্সপ্লোর করছেন কিনা আমি জানি না, এটাকে আগারনগর বলা হয়। বুড়িগঙ্গা নদী পার হয়ে যেতে হয় নৌকা দিয়া, ঠিক আছে? এখানে আপা লোকাল জিন্সের প্যান্ট তৈরি হয়। আমাদের শত শত টেম্পু ড্রাইভার, ট্রাক ড্রাইভার যারা যে জিন্স পরে 300 টাকা 400 টাকার, এখানে লোকাল জিন্স উৎপাদন হয়। এবং এখানে লোন দিলে আপা, লোন বেশিরভাগই মাইট যায় না। কারণ হচ্ছে ওখানে দেওয়া হয় মৌসুমী লোন। ওদের একটা সাইকেল আছে, ঈদের সাইকেল এবং পূজার সাইকেল। ওই এলাকাতে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবেন না, মাইন্ড ইট। আপনাকে নৌকাতে যায় ঘাটে নামতে হবে, তারপর হেঁটে যাইতে হবে। তো এই ধরনের ইউনিক লোন আছে। আমাদের শহর ভিত্তিক নারীরা যে লোনের জন্য আসে, যেমন চিটাগং এ শাড়ির ব্যবসা হয়, মিমি মার্কেট। মিনি মার্কেট চিটাগং হচ্ছে মিমি মার্কেট, সব নারী মিমি মার্কেট, সব ওখানে নারীরা শাড়ির ব্যবসা করে। আসলে কিন্তু নারীরা শাড়ির ব্যবসা করে না, করে হচ্ছে কি ওদের জামাইরা। এইবার আসল কথা, যেহেতু নতুন কেন নারীরা বলছে 6% না, 7% এবং লোন এখানে আমি স্বামীগুলো তাদের কাছ থেকে লোন নিতে বেশি আমরা যে লোচন, আমি প্রবলেমটা একটু যোগ করি। এবং যেটা খুব আমাদের disgrace ঢাকায় যারা উদ্যোক্তা, ঢাকাতে যারা উদ্যোক্তা মানে নারী উদ্যোক্তা, তারাও কিন্তু এই মৌসুমী লোনগুলোর জন্য খুবই আগ্রহ প্রকাশ করে। যেমন তারা বিভিন্ন পার্বণ, যেমন ঈদ, পূজা, তারপরে জাতীয় উৎসবগুলো যেমন পয়লা বৈশাখ, ফাল্গুন, এসব কেন্দ্রিক যে ছোট ছোট মেলা এক্সিবিশন হয় না, এই সময় তাদের প্রোডাকশন করতে হয় অনেক বেশি। সুতরাং ওই সময় তারা লোনটা খুবই আগ্রহের সাথে চায়। এবং আমি দেখেছি যে চাই ঠিকই, কিন্তু ওই যে মৌসুমী লোন একই চায়। অবস্থা যে ডকুমেন্টেশনের ডকুমেন্টেশনের অভাবে তারা ওই সময়টা আপা করতে পারে না। এবং আমাকে 1 মাস আপা ডকুমেন্টেশন 3 মাস সময় দেয়, 3 মাসের মধ্যে আমি লোনটা ফেরত দিব। তারা চাই কিন্তু ছোট ছোট লোন, এবং এই ছোট ডিউরেশনের জন্য হয় 2 মাস, নাহলে 3 মাস, 3 মাস পর কিন্তু ফেরত দেবে তারা, এরকম। আপা আমি একটু বলি, আপনাদের কিন্তু আপা এই ডকুমেন্টেশনের বিষয়টা আমি বলি আপনাকে, গুলো পেতে পারেন, অসুবিধা নেই। বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম কি হয় জানেন, একটা লোন কিন্তু প্রসেস করতে একটা মিনিমাম টাইম লাগে, একটা সময় লাগে, ডকুমেন্টেশনে একটা সময় লাগে। দেখা যায় কি ঠিক ওই উপলক্ষটাকে সামনে রেখে বা ওই উৎসবটাকে সামনে রেখে এমন সময় আসে যখন কিন্তু আমাদের ফাইন্যান্সিং করতে করতে আপনার রিকোয়ারমেন্ট এবং কারণেই রাখতে হবে কিন্তু এটা যে আমি যখন একটা সিজনাল লোন চাইবো, ওই সিজনটাকে পিক করার জন্য আমার কিন্তু একটু মিনিমাম সময় দিতে হবে, যে সময়টার মধ্যে একটা ব্যাংক প্রসেস করতে পারে। হ্যাঁ, তো এই সময়টা নিয়ে যদি একটা আসে, এন্টারপ্রেনিউর আসে, তাহলে কিন্তু আসলে সমস্যা হয় না। এর সাথে ব্যাংকার হিসেবে আমার আরেকটা অবজারভেশন আছে, যেটা আমি জানি না মেয়ে হিসাবে আমার জন্য খুব ডিসগ্রেসফুল কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি উইমেন এন্টারপ্রেনিউর আসে, খুব ভালো কথা। আপনি তাকে যখন কোনো বিজনেসের ব্যাপারে কোশ্চেন করতে যান, আমার ক্ষেত্রে যেটা আমি প্রবলেম ফেস করেছি, যে আপা হয়তো আমি তাকে জিজ্ঞেস করছি, আপা আমাকে একটু এই জিনিসটা বলেন, সে বলবে দাঁড়ান আমি আমার হাজবেন্ডকে এটা জিজ্ঞেস করব। জি, এটা তো একটা বড় শুভঙ্করের ফাঁকি চলে। এবং আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব বিজনেসটা পরিচালনা করে মূলত তাই তো। মানে আমি কমনালাইজ করছি না, এটা সবার জন্য আমি অবশ্যই বলবো না, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস বিহাইন্ড ইচ লেডি দেখা যায় কোন একটা মেল, হি ইজ দ্য মেইন কি পারসন, সেই কিন্তু তার বিজনেসটা করছে, কিন্তু নাম দিয়েছে উমেন এন্টারপ্রেনিউর। কেন? কারণ হচ্ছে যাতে সে কমে পায়, ফাইন, অসুবিধা নাই। বাট যেহেতু তার নামে লোনটা যাচ্ছে, তাকে তো অ্যাটলিস্ট তার বিজনেসের একটু হলেও কিছু জানতে হবে। যেমন সে কোথায় সবটা করছে, এটা বলতে গেলেও বলে দাঁড়ান আমি একটু সাহেবের কাছে শুনে নিই। সো এই জিনিসগুলোর জন্য তখন কিন্তু এই জিনিসটা মানে খুবই ডিসগ্রেসফুল তো হয়ই, সেই সাথে লোনটা প্রসেস করাটাও খুব ডিফিকাল্ট হয়, যেটা আসলে অনেক ব্যাংকারদের দোষ হয়ে যায় যে আমরা করছি না। বাট কেন করতে পারছি না, কি করতে পারছি না, ফিনান্সিয়ালস এর সাথে আমাদের সবাইকেও কিন্তু একটু একটু হলেও ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, যাতে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি। হতে পারে আমি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছি, বাট সেই প্রোডাক্ট নিয়ে যখন কাজ করছি আমাকে একটা মার্কেট অ্যানালাইসিস করতে হবে, একটা রিসার্চ করে দেখতে হবে আমার ওই এরিয়াতে আমার ওই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা। খুব বেশি সাপ্লাই যদি হয়ে যায় তাহলে কিন্তু ডিমান্ডটা থাকবে না,
ওই জায়গাটা দেখতে হবে, ক্যাশ ফ্লো কতটুকু জেনারেট করতে পারে সেটা দেখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ চিন্তা করে দেখতে হবে যে আমি আমার বিজনেসের ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং যেন আমার থাকে, একটা ছোট্ট কোয়েরি মিট আপ করতে হলেও যেন আমাকে কারোর উপর ডিপেন্ড করতে না হয়। এই জিনিসগুলোতে যদি আমরা আমাদের নিজেদেরকে একটু স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, আমার মনে হয় আমাদের জন্য অনেক কিছু খুব ইজি হয়ে যাবে। সীমার কথা সূত্রের সঙ্গে বলি আপা, এই যে উদ্যোক্তা যারা হন, তিনি অনলাইন হোক বা অফলাইন হোক, আসলে একটা বিজনেস মডেল হচ্ছে 9টা ধাপ থাকে আপা। এই 9টা ধাপ মেনটেন করে যদি কেউ কারোর বিজনেসটা শুরু করে, মানে আমরা যেটা শেখাতে চাই বারবার, তাহলে এই লোন পাওয়া বলেন, তার কারোর সঙ্গে তার ভেন্ডার তাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, এগুলো কোনো কিছু ঘটে না। আরেকটা সীমার সঙ্গে বলি, খুবই দুঃখের জায়গা, আমি একজন নারী হিসাবেই বলি, আমার সঙ্গে আমার হাজবেন্ডের ব্যবসা, উনি উইমেন এন্টারপ্রেনার দেখিয়ে লোন নিচ্ছে, আমি আসলে জানি না আমার নামে কতটা করে লোন যাচ্ছে, সব আমার সাহেব জানেন, আমি কিন্তু শুধু সাইন করছি। কোনো সময় সেটা ডিফল্টার হলে আমি কিন্তু হয়েছি, সেটাও আমার সাহেব জানে। এই জায়গাটা থেকে আসলে আমাদের মেয়েদের একটু সচেতন হওয়া দরকার। আর আপা আপনি, আমি আপনাকে বলবো, আপনার আন্ডারে দেখেন এই যে 53,000 মেয়ে, আমি তো আপনার ফলোয়ার, আমি দেখি, আমি নিজে কেনাকাটাও করি কিন্তু আপনার এই পেজ থেকে অনেক শাড়ি কিনি। তা এখানে যেটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, শনিবারে ওদের কি যেন একটা ডে ফ্রি থাকে, নানা কিছু দেয়। তা এখানে এখানে আপা হয় দেখেন, আমি নিজে খেয়াল করে দেখেছি, এরা অনেকে বিজনেস মডেল বোঝে না আপা। এখন বাটিকের শাড়ি চলছে মানে সবাই মিলে কি বাটিকের শাড়ি করতে হবে, এটা না আপা, মার্কেট অ্যানালাইসিস একটা বড় ব্যাপার। এগুলো হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনারা এদেরকে টেক আপ করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কিন্তু একটা বিশাল একটা বড় জায়গায় আছেন, সেই জায়গা হচ্ছে আপনার কাছে 53,000 এন্টারপ্রেনার আছে, এই 53,000 কে একটা অ্যাপেক্স এর নিচে নিয়ে এসেছেন। এখন এদেরকে লিগালি এদের বিজনেস মডেল আপনার অর্পিতা, কথাটা একটু বলি, তারা বিজনেসটাকে নিজের মতো করে দেখে তো, সুতরাং তাদের ওই বিজনেসে আমরা কখনোই বিজনেস মনিটরও করি না, বিজনেসের মতামত দেই না। পরজীব দক্ষতা উন্নয়নমূলক যখন আমরা কার্যক্রম করি কিংবা বিভিন্ন সেশনে আমরা এই আলোচনাগুলো করি, কিন্তু তাদের কমফোর্ট জোন থেকে তারা বের হতে পারে না। আমাদের নারী উদ্যোক্তাদের এটা একটা বড় বিষয় যে ডিজাইনের ক্ষেত্রে কিংবা তারা বিজনেস কোন বিজনেসটা করবে, এই বিজনেস সেক্টরটা মানে পছন্দের ক্ষেত্রে তারা নিজেদের কমফোর্ট জোন থেকে কখনোই বের হতে পারে না। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, অর্পিতা এটা করছে, এটা তো মানে ভীষণ চলছে, ও একদম কোটিপতি হয়ে গেল, আমাকেও করতে হবে। এই আপা এটা বাদ দেন, ডকুমেন্টস, এই যে আপনার এখানে প্রচুর খাবার বিক্রি করে, এদেরকে বিএসটি এটা শিখতে হবে আপা, ভোক্তা অধিকার শিখতে হবে। একটা মোবাইল কোড, যদি আপনার একটা অফলাইন শপ আছে, এই যে মোবাইল কোড যাবে আপনার কাছে, ভ্যাট যাবে, আপনার কাছে বিরক্ত করবে, এই ব্যাপারে তারপর ট্রেন্ড আপ করতে হবে যে কিভাবে আমি এগুলোকে মোকাবেলা করব। আপনার ডকুমেন্টস মানে মডিউল বাদ দিয়ে দিলাম, মার্কেট অ্যানালাইসিস বাদ দিয়ে দিলাম, এগুলো সব বাদ, কিন্তু আপা লিগাল ডকুমেন্টস এর বাইরে আপনি কিন্তু চলতে পারবেন না। আপনাকে ভোক্তা অধিকার দপ্তর থেকে একটা চিঠি দিল, আর কেউ একজন কমপ্লেনের বেসিসে, আপা আপনি কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন, যা পারে করুন, এসে তো আপনাকে আপা ফাইন করবে। একটা মোবাইল কোর্ট আসলো, আপনার একটা ফুডের শপ, মোবাইল কোর্ট আসলে আপনার জন্য কি কি করতে পারে আপনার তো ধারণা থাকতে হবে আপা। এই প্রত্যেকটা ব্যাপারে যদি আসলে সঠিকভাবে ট্রেনিং না দেওয়া হয়, জিনিসটা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে আসে, এখানে অনেক উচ্চ শিক্ষিত আসেন, উচ্চবিত্ত ঘরের আসেন, আবার একেবারে কম লেখাপড়া। আমি ট্রেনিং দিতে যে দেখেছি আপা, আমি পাহাড়ি মেয়েদেরকে পেয়েছি, মানে যারা আমাদের ট্রাইবাল বলি আমরা, আমি এরকম মেয়েদেরকেও পেয়েছি। এমন মেয়ে পেয়েছি ইউনিভার্সিটিতে পড়ে, আপু আমার কাছে 10,000 টাকা আছে, আমার একটা স্মার্টফোন আছে, আমি বিজনেস করব, কিন্তু আপা আমার তো সাইবার সিকিউরিটিটা জানতে হবে আপা, ওখানে আমি কি ধরনের বুলিং হলে কি ধরনের মানে কি ধরনের প্রতিকার পেতে পারি, বা আমি কারোর পেজে কি করতে না পারি, এগুলো সব জানতে হবে। বা আপনারা যেটা করবেন, আপনাদের এগুলোকে আপনারা অনলাইনে আনবেন, আমাদের মতো যারা আছেন তারা, আমরা কিন্তু উৎসুক বলতে কি, যেটা আমরা ফ্রি করাবো। সাইবার সিকিউরিটি নিয়ে একটু বলি। সাইবার সিকিউরিটি আসলে কি কোনো কার্যকর কিছু করে? যেমন আমাদের কিন্তু পেজ গুলো যেহেতু পাবলিক পেজ, পেজে নারীরা যখন তাদের পণ্য কিংবা কোনো ছবি কোনো কিছু দেয়, সেই সব কমেন্ট দেখা যায় না, অনেক ক্ষেত্রেই দেখা যায় না, এত বুলি করে। তো অনেকেই করেছে কি, সাইবার সিকিউরিটি হেল্প নিয়েছে, মানে সাইবার সিকিউরিটি একটা ইউনিটি বোধহয় আছে, সেখানে যখন পারে ওই পর্যন্তই, ওরা কোনো কাজ করে না, আসলে কাজের কোনো কাজ হয় আপা, হয় এটা বলবো না, নিয়ে কিন্তু আমরা শিকার হই। না 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 আপা, হয় এই সঙ্গে কি হয়,
শুধু ডিএস এর অ্যাক্ট বা আইন না, সেই সঙ্গে তাদেরকে কিন্তু আরো কিছু জানতে হয়। আমার পেজের নিরাপত্তা আরেকটা আপা, আমি যখন ওপেন মার্কেট প্লেসে আসবো, মানে আমি যখন এই যে এখন আমি অনলাইন প্ল্যাটফর্মে আসছি, কমেন্টস এর জায়গায় কেউ আমাকে 2টা গালি দিয়ে যেতে পারে আপা, 2টা গালি দিয়ে গেল, এই একটা উকিল বাংলাদেশে যেটা হয় বটতলার উকিল, আমি শুনবো না, এটা না। এটা আপা আমাকে প্রথমত হজম করতে হবে, কারণ আমি একটা ওপেন প্ল্যাটফর্মে এসেছি। এখন আপা এইটা হওয়ার পরে যে যদি কেউ ফেক আইডি দিয়েও করে আপা, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন সেটা বের করে ফেলতে পারে। এটা কিন্তু বের করা আসলে খুব কঠিন না। সেটা হচ্ছে আপনাদের মতো যাদের প্ল্যাটফর্ম বা যারা করছে, এরা যদি একটু সক্রিয় হয়, ওই যে আপনারা শুধু আবেদন করছেন নিবেদন করছেন, আপা একটু শক্ত হতে হয়। এটা এখন বাংলাদেশের একটা খুব বড় কিন্তু খাত উদ্যোক্তা। এবং আমাদের মাননীয় পিএম কি বলছেন, মাননীয় পিএম প্রধানমন্ত্রী নিজে বলছেন, আমি বিএ পাস এমএ পাস চাই না, আমি বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে চাই। আমাদের বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট যখন এসেছিলেন, উনি কিন্তু বলেছেন যে আমি শুধু টাকা ধার চাই না, লোন চাই না, আমি বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে চাই, সেই উদ্যোক্তার সহযোগিতা করেন। আপনাকে একটু বলে রাখি, ওপেন ইউনিভার্সিটি কিন্তু উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেশন কোর্স নিয়ে আসছে, যেখানে আমি নিজেও ট্রেনার হয়ে যাব। 3 মাস ডিপ্লোমা, এরপরে গ্রাজুয়েশন। অর্থাৎ কি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাকে প্রতিফলিত করে তো সরকারি ইউনিভার্সিটি গুলো, পাবলিক ইউনিভার্সিটি গুলো যাচ্ছে। আপনাদের মতো যারা আছেন আপা, আপনাদের তো প্রচুর ফলোয়ার, মানে যারা আপনার সঙ্গে আছেন তারা, এদেরকে আপা লিগ্যাল সেক্টরটা বোঝান, মার্কেট প্লেস, মডিউল, অ্যানালাইসিস সব পারবে, কিন্তু যদি লিগ্যাল সাইডটা শক্ত না থাকে, আমার ট্রেড লাইসেন্সে নিয়েছে আমি পোশাক বিক্রি করব, আপা আমি কসমেটিক্স বিক্রি করি, এখন আপনি বলেন এটা বৈধ কিনা, আর এই কসমেটিক্স এর উপরে সীমা লোন দিতে পারবে কিনা। ট্রেড লাইসেন্সে কিন্তু ব্যবসার ধরন আমি পোশাক বিক্রেতা, বুটিক পোশাক। হ্যাঁ, এইদিকে আমার কিন্তু একেবারে আমার আপনার হচ্ছে এটা আমি একটু গায়ে পেরে নিচ্ছি আর কি। আসলে আমাকে সবকিছু করতে হবে কিনা, মানে আমি একটা পেজ খুলে আমার কোনো ধরন থাকবে না কেন? তো অনেক কিছুর উপর কথা বলা যায় না। আবার আমরা যখন বলি তখন তাদের তো নিশ নষ্ট হয়। তাদের যে একটা নিশ ছিল, হয়তো ক্লোদিং নিয়ে কাজ করে, আবার অর্নামেন্টস নিয়ে কাজ করে, আবার হোম ডেকোর নিয়ে কাজ করছে, সব কিন্তু একাকার অবস্থা। এগুলো কিন্তু চ্যালেঞ্জ, আমরা কিন্তু ফেস করছি। আইডেন্টিটি নষ্ট হয়। এগুলো আমাদের প্রফেশনালদের নেবেন, আমরা একদম সাইড করে দেব, কাজ করতেই পারি, বাট সেগুলো কিন্তু ডকুমেন্টেড থাকতে হবে। যখন আপনি ডকুমেন্টেড রাখবেন, আমি কিন্তু আইনে থাকবে কি, কারণ আমি তো ট্রেড লাইসেন্সের বিজনেসের একটা ধরন দিয়েছি, সেই ধরন ব্রেক করে কিন্তু আমি অন্য পণ্য আনছি, অন্য সেবা খাতে যাচ্ছি। যুক্ত করতে পারি আপা, সমস্যা নাই, কিন্তু ট্রেড লাইসেন্সে বুটিক্স করছি, আমি যুক্ত করে আমি কসমেটিক্স আনলাম, আমি যুক্ত করে আমি অন্য ব্যবসা আনলাম আপা। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের কিন্তু উদ্যোক্তাদের দোষ না, ওরা জানে না, ওরা আমাদেরকে বারবার বলে আপা আমরা জানতামই না যে একটা ব্যবসায় আমার ট্রেড লাইসেন্সে থাকতে হয়। আপা আমি একটু বলি, কিছুদিন আগে একটা বেশ আলোচিত হয়েছিল ভোক্তা অধিকার, উনি অনলাইন অফলাইন দুইটাই আছে, বেশ ওনার ব্যবসা ভালো চলছিলেন, একটা পাকিস্তানি পণ্য দেশীয় পণ্য না একটা ঝামেলা হয়েছিল। দেখেন আর হ্যাঁ, ভোক্তা অধিকার ওনার ধরার পরে ওনার ওটা হাইকোর্টে গিয়েছে, মামলা এখনো আছে কিন্তু বিচারাধীন। সেখানে কি হয়েছে, উনি দেখতেছেন উনি পোশাক বিক্রি করেন, এদিকে উনি কসমেটিক্স বিক্রি করছেন, উনি ব্যাগ বিক্রি করছেন, উনি এটা পারেন না, উনি অনুমতি, এটা কিন্তু ওনার দোষ না কেন আপা, উনি আসলে জানেনই না যে আমি যে এটা নিয়ে নিতে হতো। আমি ব্যক্তিগতভাবে বলি, অন্যদের কথা বলবো না, আমি যেখানেই যাচ্ছি ট্রেনিং দিতে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, আমি 3টা জিনিস বলি। একটা হচ্ছে তোমার ট্রেড লাইসেন্সের সক্রিয়তা, নিজের লেজার বুক মেইনটেইন, যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে দ্যাটস গুড, ভেরি গুড। আরেকটা হচ্ছে ট্যাক্স ফাইলটা কিভাবে মেইনটেইন করবে। সে ছোট্ট উদ্যোক্তা, তার তো অনেক টাকা খরচ করা সম্ভব না, সে কিভাবে এটা নিজেও মেইনটেইন করতে পারে। এই 3টা যদি মোটামুটি ঠিক থাকে, আর সে যদি বাংলাদেশে 3000 আইন আছে আপা, 3000 আইনটা আমরা উকিলরাও মনে রাখতে পারি না, তার জন্য ঠিক কতটুকু দরকার এইটুকুর বেসিক যদি থাকে আপা, আসলে ব্যবসা করা কোনো কঠিন কাজ না আমার মনে হয়, সীমা এগিয়ে নেওয়া যায়। ভেরি ট্রু। এবং অর্পিতার একটা জিনিস আমি খুব একমত, যেটা বললেন যে হয়তো কেউ ক্লোদিং এর জন্য একটা সিম্পল একটা ট্রেড লাইসেন্স করেছে, দ্যাট ডাজন্ট মিন যে সে কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারবে না। আপনি যদি আপনার বিজনেস লাইনে কোনো প্রোডাক্ট অ্যাড করেন, আপনি যখন নেক্সট রিনিউয়াল হবে ট্রেড লাইসেন্সে, ওই ট্রেড লাইসেন্সে ওই প্রোডাক্ট ওই ধরনটা আপনি বিজনেসের ওই ধরনটা অ্যাড করে দেন, তাহলে প্রবলেম হয় না। রিনিউয়ালের আগেও করা যায়। আমার হঠাৎ করে বছরে সময় নট অনলি রিনিউয়াল, আপনি কিন্তু যে কোনো সময়ে আপনি যদি ধরনের কোনো কিছু অ্যাড করতে চান
করতে পারেন। ওপেন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করে এটা হয়ে যাবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার কোনো একটা প্রোডাক্ট লাইনের সাথে আরেকটা প্রোডাক্ট লাইন অ্যাড হবে, ট্রেড লাইসেন্স ওটাও মেনশন করে দেন, তাহলে আর সবার জন্য ইজি হবে। কারণ আমি ব্যাংকার যখন ফাইন্যান্স করতে যাব, আমি দেখছি আপনার ওখানে কসমেটিক্স আইটেম, আপনি আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছেন শুধু ক্লোদিং আইটেম, আমি কিন্তু ওটা ধরতেই পারছি না। এবং তো এই জায়গাগুলোতেই আসলে বেসিক্যালি প্রবলেম হয় এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয় যে ব্যাংকে সাপোর্ট পাচ্ছি না। বাট ব্যাংকারদেরও কিন্তু একটা ইয়ে থাকে, লিমিটেশন থাকে যে সিএমএসএমই তে বা নারী উদ্যোক্তাদেরকে আমাদেরকে দিতে হবে। আমরা কেন পারি না? এই লিমিটেশন গুলোর জন্য, যেগুলো যদি আপনারা সবাই একটু সচেতন হন আপা, আপনার মতন যারা আছেন তারা আপনার সাথে যারা কাজ করছে তাদেরকে একটু সচেতন বানান, এবং আমরা সবাই নিজেরা যদি সচেতন হই তাহলে কিন্তু আসলে এই জিনিসগুলোকে ওভারকাম করা কোনো ব্যাপারই না। তবে হ্যাঁ, সবকিছুর মধ্যেও আমি একটা জিনিস বলবো যে 4-5 বছর আগেও যেটা ফেস করতাম, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমার সাহেব জানে, এই সিচুয়েশন গুলো কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক এডুকেটেড, অনেক মানুষ এগিয়ে আসছেন, অনেক নারী উদ্যোক্তা বেরোচ্ছেন, এবং আমরাও কিন্তু ফাইন্যান্স করতে পারছি। সো আসলে হয়তোবা ধীরে ধীরে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে যদি একটু ট্রেইনড আপ হয় সবাই, এবং সবাই যদি নিজেকে একটু চেঞ্জ করে, আমার মনে হয় আমাদের জন্য খুব ইজি হবে, সবার জন্য ইজি হবে। এবং আমার মনে হয় গভর্নমেন্টের এই যে যে অ্যাটেম্প গুলা নিচ্ছে, বা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যে অ্যাটেম্প গুলো আসছে, সেইগুলোর সাথে কোলাবোরেশন করে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। এবং সবচেয়ে আশার ব্যাপারই হচ্ছে এইটা যে এখন কিন্তু আমরা উদ্যোক্তাদের মধ্যে অনেক চেঞ্জ দেখছি, যেটা আগে আমরা ফেস করতাম এখন কিন্তু আমরা অতটা ফেস করি না, করছি কোনো কোনো ক্ষেত্রে, বাট থিংস হ্যাভ বিন চেঞ্জড এ লট। এবং ওই জায়গাটাতেই আমি হোপফুল যে হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা আরো বেশি ভালো একটা রেজাল্ট পাবো। আমি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে স্টকটাও তো একটা বড় ব্যাপার। যখন ব্যাংক লোনের ক্ষেত্রে দেখাবে না তার আসলে প্রোডাক্ট কতটুকু স্টক আছে, কতটুকু তার এসছে গিয়েছে, এই যে মেইনটেইন করার জিনিসগুলো না শেখার কারণে দেখা যায় মাত্র একটা ছোট উদ্যোক্তার কতটুকু লোন লাগে সীমা, 2 লাখ টাকা 3 লাখ টাকা তার সিজন। এই যে 2 বা 3 লাখ টাকার লোনের যে ইস্যুটা থাকে, এইটা যদি আসলে তার লেজার বুকটা ঠিক মতো মেনটেন করে, তার ট্রেড লাইসেন্স এবং তার যে লেনদেনের যে ব্যাপারটা চলছে, যে মিডিয়াতেই করুক, ক্যাশ অন করুক বা সে কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে সে করুক, বিকাশ, নগদ বা ব্যাংক চ্যানেলে করুক, এইটা যদি ঠিকঠাক মতো মেনটেন করে, আসলে কিন্তু এই 2 লাখ বা 3 লাখ টাকা ব্যাংক মনে হয় না যে ফাইন্যান্স করতে আপত্তি জানায়। দেখেন, আপনি বিকাশে করছেন, নগদে করছেন, আপনি কি এই টাকাটাকে ক্যাশ আউট করছেন না? করছেন তো। ক্যাশ আউট করেই কিন্তু আপনি এটাকে আবার আপনার বিজনেসে ঢুকাচ্ছেন, রোল ওভার করছেন, কিন্তু যখন আপনি এটাকে ক্যাশ আউট করছেন বা আপনি যখন বিজনেসের ক্যাপিটাল হিসেবে ইনজেক্ট করছেন, শুধু যদি এটাকে আপনি জাস্ট একটু ব্যাংকিং করেন বা ব্যাংকেবল করে নেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। এটাই বলি আমি, এটাকে যে কারেন্ট অ্যাকাউন্ট করে, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট করে, সেখানে যদি সে এটা করতে থাকে তার দুইটা লাভ হয়। একটা হচ্ছে সে ব্যাংক লোন পাওয়ার জন্য ক্যাপাবল হয়, আরেকটা সে আসলে কতটুকু বিজনেস করলো, বছর শেষে যতই লেজারটা থাক, সে যখন স্টেটমেন্ট দেখবে সে কিন্তু তার অগ্রগতিটা বুঝতে পারবে যে আমার ব্যবসাটা আসলে কিভাবে হয়েছে, কতটুকু চলেছে। আমাদের প্রীতি আপা হারিয়ে গেছেন আবার। এখানে আরো একটা ব্যাপার আছে আপা, কথাটা বলেছেন, সেই সাথে আমি আরো একটা জিনিস বলবো। অনেক সময় কি হয়, দেখা যায় যে যারা খুচরা সেল করছে তাদের ক্ষেত্রে হয়তো রিসিভেবল থাকে না, কারণ তারা একদম এট এ টাইম অফ সেল করছে। কিন্তু যারা হোলসেলিং এ আছেন, প্রীতি আপা থাকলে এটা ভালো হতো, হোলসেলিং এর ক্ষেত্রে কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে রিসিভেবল থাকছে তাদের, মানে তারা বাকিতে সেল করছেন। ওখানেও কিন্তু কোনো হিসাব থাকে না যে আমি কতদিন এই প্রোডাক্টটা বাকিতে ফেলে রেখেছি। যদি এই জিনিসগুলো রাইট, আই মিন রিসিভেবল এজিং, যে রিসিভেবল এজিংটা কত, এই জিনিসগুলো যদি তাদের কাছে ডকুমেন্টেড থাকে, তার বিজনেসটা কি আগাচ্ছে না পেছাচ্ছে, এটা যেমন সে জানতে পারবে, সেই সাথে আমরা যারা ব্যাংকার আমাদেরও কিন্তু এই জিনিসগুলো ডিসিশন মেকিং খুব ইজি হয়। আর সময় বলি যে 9টা স্টেপ বিজনেস করার জন্য। বড় যারা ব্যবসায়ী তারা কিন্তু দেখা যায় যে পৈতৃক সূত্রে ইনহেরিটেন্স পেয়ে আসছেন, বাবা বা দাদার বড় ব্যবসা, কিন্তু আমি তাদের কথা বলতে চাই না। যারা ছোট উদ্যোক্তা, যারা ছোট ব্যবসা করতে চাচ্ছেন, তাদের সেটা নারী পুরুষ যিনিই হোক, 9টা স্টেপ যদি ঠিক মতো ফলো করানো হয়। এখন কিন্তু প্রচুর সংগঠন হয়েছে সীমা, যারা সারাক্ষণ উদ্যোক্তা তৈরি ট্রেনিং করাচ্ছে, মানে আলাপ করছে। আপা আপনাকে আমরা মিস করি, আপা আপনি হারিয়ে যান। আমি আসলে খুবই দুঃখিত, চটচট করে বের হয়ে যাচ্ছি এবং পরে আর ঢুকতে পারছি না, ঢুকতে পারছি না। মানে আপা আমি একটা হোস্ট,
দুইটা বন্ধু মানুষ নিয়ে আসছি, আমাদের কোনো কথাই কইতে দেয় না, আমি ঘুমায় যাইতেছি আপা। বুঝছেন, আচ্ছা, আমি আমরা চুপ ঘুমায় করে যাই, যাইতেছি, আমরা বন্ধু কথা বান্ধব বলি। নিয়ে এই হলো সমস্যা আপু। আমার মনে হয় অর্পিতা সুন্দর তৃতীয় গান পা। গাইতে পারে, একটা গান শুনতে পারি আমরা না একটু। আপা, এই যে আপনি আমার যে উকিল না না, কখনো গান গায় আপা, উকিল না, আপনার তৃতীয় নিশ্চয় হয়। তৃতীয় পা, আপনার কাছে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনার অনেক ফ্যান ফলোয়ার অপেক্ষা করছে, আপনার কাছে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপা, ধরেন অর্পিতা একটা বিজনেস করছে এবং সীমাও একই ধরনের বিজনেস করছে। সীমা অর্পিতার পেজ থেকে জিনিস নিয়ে এসে অ্যাডভার্টাইজ করছে। এখানে যে কপিরাইট আইন, এই প্ল্যাটফর্মে যে কপিরাইট আইন ভঙ্গ হচ্ছে, এই ক্ষেত্রে আইনি জিনিসটা কিভাবে প্রযোজ্য হয়, এই জিনিস কিভাবে মোকাবেলা করা যায়? একজন যদি আরেকজনেরটা এভাবে কপি করে, যেহেতু অনলাইন একটা ওপেন প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে কি ধরনের স্টেপ নেওয়া সম্ভব? আমাদের গ্রুপ থেকে আমরা কোনো স্টেপ আসলে নিতে পারি না। এটা ব্যক্তিগতভাবে যারা ভিকটিম হয় তাদেরকে পরামর্শ দেওয়া হয় তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, কারণ এই মানে এই ভোগান্তির সমাধান আসলে আমরা দিতে পারি না। এটা 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 এত সত্যি কথা বেশি, ভাই। এটা এত বেশি লোচন, সেটা ডিজাইন হোক, আহ, ছবি হোক, হয়তো খুব কষ্ট করে একজন ফটোশুট করিয়েছে প্রোডাক্টের, সেই ফটো দিয়ে মানে নিজের পেজে দিয়ে আমি ইয়ে করছি, কি বলে, আম, ওই যে এটা এটাকে কি বলে, প্রচার প্রসার করছি আপা, আগাম আমি আমি বুঝ করতেছি, আমি হ্যাঁ বিজ্ঞাপন প্রচার দিচ্ছি, করছি, বিজ্ঞাপন করছি, প্রচার করছি। আমার জন্য এই আমরা একটা প্রবলেম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে। ধরেন এই যে আপনি এবং হাড়ি এটা ট্রেড এত করেছেন, বেশি, এটা এত বেশি, আবার কি করবে কপিরাইট আইন, কয়টা ডিজাইনের জন্য করবে, কয়টা ছবির জন্য কয়টা কপিরাইট ছবি, করবে সেই ডিজাইনটা। সুতরাং ক্ষুদ্র উদ্যোক্তারা এটা পারে না, এবং আমরাও পরামর্শ দিয়ে আসলে আমরাও আপসেট থাকি যে আমাদের পক্ষেও তো এত ডিজাইন, এত কিছু ওপেন মার্কেট তোলোচন মানে সম্ভবই হয় না। আমাদের কয়েকটা উদ্যোক্তা এটা করেছে, কয়েকটা আপা আবার হারিয়েছে, আহা যে সমস্যা হচ্ছে। যেটা বলছিলাম আর কি, আপাতত ইলেকট্রিসিটি নাই, সেজন্যই আর কি কপি। এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে কপিরাইটের কথা বলা হচ্ছে, এটা তো খুবই কি বলবো, এটা তো খুবই এক্সপেন্সিভও। আমি খুবই এক্সপেন্সিভ। দেখলাম এবং তোমার আরেকটা, মাধ্যমে করতে গিয়েছিলাম যে আমার বইগুলার যদি কপিরাইট, হ্যাঁ, হুম, প্রত্যেকটা বইয়ের এক জন্য এক আলাদা একটা আলাদা বই দিতে করার হয়। জন্য দেখা যাচ্ছে 25,000 টাকা করে আলাদা হ্যাঁ, আলাদা করে এরকম ইয়ে করতে হচ্ছে। খরচ পড়ে ইন্টেলেকচুয়াল যায়। প্রপার্টির যে আরেকটা আপা আমি জিনিসটা, আপনাকে বলি, আমি প্রীতি আপাকে একটা কথা বলতে চাই। প্রীতি আপা, আপনার এই যে হাড়ি ট্রেডের একটা লোগো ব্যবহার করেন, কিন্তু আপনি জি, নিজে কি এটা ট্রেডমার্ক নিয়েছেন আপা? এটা আমি ট্রেডমার্ক নিয়েছি। হ্যাঁ, থ্যাংকস আপা, ট্রেডমার্ক নাহলে না, আগামী আমি ট্রেডমার্ক এটা না, ব্যবহার আমি পেটেন্ট করেছি, এটা কপিরাইট করেছি। ট্রেডমার্ক কপিরাইট। হয়তো আলাদা, ট্রেডমার্কটা আপা করা হয়নি কিন্তু লোগোটা কপিরাইট করা ট্রেডমার্ক আছে। আপা, পেটেন্ট কপিরাইট এক জিনিস, লোগো যখন হ্যাঁ, আপনার যে লোগোটা এই ব্যবহার করেন, এটা আপনার ট্রেডমার্ক নিতে হবে আপা। হাড়ি ট্রেডের আপনি কপিরাইট করেছেন, পেটেন্ট করেছেন, লোগো তো পেটেন্ট হবে না, লোগো হচ্ছে আপনার ট্রেডমার্ক। নাহলে আগামীকাল কিন্তু আমি ওই লোগোটা ব্যবহার করবো, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছুই করা সম্ভব না। আহারে, আপার বোধহয় বারবার নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ, হচ্ছে। যে আপনার আর ইলেকট্রিসিটি না থাকার জন্য লোচনকে ওই যে দেখে বললাম না, কারেন্ট নাই, কারেন্ট নাই 3 ঘন্টা আমার হ্যাঁ, ফোনেও মনে হয় কোনো সমস্যা হচ্ছে। আর হ্যাঁ, আমরা আলোচনা চালিয়ে যেতে ওনার পারি, ফোনে হতো তো 3 ঘন্টা চার্জ হতো। আমরা হোস্টে হ্যাঁ, কথা বলার তো সুযোগ আমরা আমার চালাতে প্রশ্ন পারি। ইয়ের কাছেই ছিল, তৃতীয়াপার কাছেই ছিল। সীমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্টার্টআপ বিজনেস, আমি একটা বিজনেস তৈরি করব ভাবছি, যে আমি মনে কর যে চশমার বিজনেস করব। এই ক্ষেত্রে আমাকে কোনো অভিজ্ঞতা প্রয়োজন আছে? স্টার্টআপ বিজনেস তৈরি করার জন্য কি আমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে, না আমাকে গেলেই সিড মানি তোরা দিয়ে দিবি? এই যে এখানটাই প্রবলেম, স্টার্ট আপ মানেই আসলে মানুষ মনে করে যে আমি তো নতুন বিজনেস করছি, আমার কোনো কিছু দরকার নেই। বাট এখানে সবচেয়ে প্রবলেম হলো যে বা হুম, যারা বিজনেসে ইনভলভ হচ্ছে, সে তার কোনো এক্সপেরিয়েন্স নাই, সে কি বিজনেস করবে? সে হয়তো মার্কেট পেনিট্রেশন দেখেই নাই, ওইখানে ওই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা বা তার মার্কেট রিসার্চিং এর দরকার আছে কিনা, সে এই জিনিসগুলো না নিয়ে এসে দেখা যায় যদি খুট করে আসে, তখন কিন্তু আমরা একটা বিপদে পড়ে যাই। কারণ যে কোনো কিছুর জন্য আমাদের সবচেয়ে আগে চাওয়া কি, এক্সপিরিয়েন্স ম্যাটার্স। আমি যে বিজনেসে নামছি বা যে বিজনেসটা আমি করবো ভাবছি, সেটা যদি আমার কোনো এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে আমি কিভাবে সেটা পারফর্ম করতে পারি? অথবা আমি হয়তো মার্কেট রিসার্চই করিনি যে আমি যে প্রোডাক্টটা নিয়ে যাব সেই প্রোডাক্টটা চলবে কিনা, সেই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, সেই প্রোডাক্টটা আমি সেল করতে পারবো কিনা। তো স্টার্ট আপ ফান্ড আছে, স্টার্ট আপ লোন আছে, দ্যাট ডাজন্ট মিন যে তার কোনো এক্সপেরিয়েন্স লাগবে না। অবশ্যই তার এক্সপেরিয়েন্স লাগবে, সে ওই বিজনেসটা করতে পারবে কিনা।
বা তার ওই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আমি demand অনেক কিছু মিস করে ফেলেছি না থাকার কারণে, আমরা কিন্তু আপনাকে আমি miss চাচ্ছি করছি যে আপা। যদি আমাদের কষ্ট না আলোচনা হয় আবার কপিরাইটের করবে। ব্যাপারটা রিপিট করার জন্য অসুবিধা অর্পিতা, নেই আপা। আমি কপিরাইটের বিষয়টা একটু জানতে চাই। আমার লোগোটা কপিরাইট করা হয়েছে কিন্তু ট্রেডমার্ক করা হয় নাই। ট্রেডমার্ক আপা তো আলাদা কপিরাইট, নাকি? আমাদের ইন্টেলেকচুয়াল লয় কি আছে? পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক। ট্রেডমার্ক কোনটার জন্য হয়? লোগো, বিষয়বস্তু। পেটেন্ট একটা নির্দিষ্ট। কপিরাইট, কপিরাইট সাধারণত আমরা লেখা, যেটা বুদ্ধিভিত্তিক লেখা, কবিতা, গান, সুর, এগুলোর উপরে নিচ্ছি। ছবি আঁকা, এটার উপরে নিচ্ছি। পেটেন্ট, পেটেন্ট হচ্ছে আপা আমরা যে কোনো মেশিনারিজ আবিষ্কার করছি, কোনো সফটওয়্যার প্রোগ্রাম বানাচ্ছি, এই জাতীয় যে আবিষ্কার, এটা হচ্ছে আপা পেটেন্ট। আর কপিরাইট কি হয়েছে? লোগোটা কপিরাইট লোগোটা ট্রেডমার্ক লোগোটা করতে হবে। ওকে, জি আপা, দেন ট্রেডমার্ক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ট্রেডমার্ক এটা করতে হবে। কপিরাইট হচ্ছে আপা এই যে আপনি যে পোশাকটা পরে আছেন, এই পোশাকের ডিজাইনটা আর কেউ করতে পারবে না। লোচন যে বইটা লিখেছে কেউ নিতে পারবে না। সীমা যে একটা কবিতা লিখছে, এই কবিতাটার একটা সুর দিচ্ছে, এটা কেউ নিতে পারবে না। অর্পিতা, আমি চটচট করে বাইরে চলে যাচ্ছি, মানে লিঙ্ক থেকে বের হয়ে যাচ্ছি। এ কারণে আমি চটপট করে একটা তথ্য জানতে চাই। এই যে কপিরাইট হচ্ছে, সেটা ছবি হোক, ডিজাইন হোক, কপিরাইট হচ্ছে, এটা আমরা কি করতে পারি? আমাদের সমাধান সূত্র সহজভাবে কি হতে পারে? আসলে আপা আমাদের ওই যে বললাম বাংলাদেশের আইন, আইন জিনিসটা কি সেটাকে রাখতে হবে যে বারবার সময়ের প্রয়োজনে পরিবর্তিত হবে, যেটা আমাদের দেশে হয় না। এই জায়গাটা একটু জটিল হয়ে আছে, একটু না বলবো অনেকটাই হয়ে আছে। ধরেন আমি যেটা আপনার প্রফেশনাল, আমি যে জিনিসটা বুঝবো, আপনার একজন উদ্যোক্তা বাবা আপনি নিজেও বুঝবেন না এতটা বড় প্ল্যাটফর্মে থেকেও। তো এই ক্ষেত্রে হয় কি, অনেক অনেক পোশাকের অনেক ডিজাইন হচ্ছে আপা, আসলে এটা সম্ভব না যতক্ষণ আপনার নীতিগত বোধ জাগ্রত না হবে। এই ক্ষেত্রে আমার কাছে যারা ট্রেনিং নেয় তাদেরকে আমি বারবার বলি, আপনি যখন আপনার পোশাকটা তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যে বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনে এবং আপনি কিন্তু শুরু যে করছেন, আপনার যে মডেলকে দিয়ে ছবি তোলাচ্ছেন, সেখানে অবশ্যই মানে আপনার সেই ডেট থাকবে এবং লিখবেন যে যদি কেউ এটা আপনারা অনুকরণ করে থাকেন, রিপোর্ট করা হবে ডিজিটালি, বা সেটাকে আমাদেরকে জানানো হবে। এর বাইরে আপা আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া নাই। আপনি এখন একটা বই লিখলে, গান লিখলে হয় আপা। নীতিগত জায়গাতে তো বিশ্বাসই রাখতে পারছি না, মানে কোন রকমের আস্থা নাই। আপা টাঙ্গাইল কি আমাদের পার্শ্ববর্তী দেশের ছিল? টাঙ্গাইলের শাড়ি শুধু সময় মতো নেওয়া হয়নি আপা, এই জন্য। আবার এখন যেটা হচ্ছে, এখন তো আবার এআই, এখন তো আবার অর্পিতা এআই, সুতরাং এআই কতটুকু পারবে এই কপিরাইট টাকে কি বলে, মানে ওকে চেষ্টা করছে আপা, চেষ্টা করছে মানে একই ধরনের মানে সমজাতীয় যাতে কোনো জিনিস না যায়। তবে আপা এটা আসলে এতটা সহজ না। যদি আমাদের ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে এইটা একটু নিয়ে আসতো, যারা অনলাইন বিজনেস বেস করছে, ডিজিটাল বাণিজ্য আইনে যে একজনের জিনিস আরেকজন নকল করতে পারবে না। পোশাক আপনি দেখেন আড়ং এর মতো ব্র্যান্ডের পোশাকও তো নকল হয়ে যাচ্ছে আপা। না সব হচ্ছে, আমরা তো নিজেরা ভুক্তভোগী, এবং এতটাই ভুক্তভোগী যে এটা আমরা আসলে সমাধান কেউ করতে পারি না। যারা ভুক্তভোগী তারা পর্যন্ত পারেন। জি আপা, এই জায়গাটা সম্ভবই না। পারস্পরিক একটা সমঝোতার মাধ্যমে যদি জিনিসটা করা যায়, যে নকল করছে তাকেও কিন্তু যে যার ডিজাইন সে চিনছে, সে চেনে, মানে সমঝোতায় আসে না, কেউ সমঝোতায় আসে না, মানে চলমান এই প্রক্রিয়া। এই জায়গাটা আসলে আপা কবি যেখানে নীরব, এইরকম আমাকে চুপ থেকে যেতে হয়। তবে আমি বলবো আপা, আপনার পেজে আমি যেহেতু নিজেও কেনাকাটা করি, যারা ফুড বিজনেস করছে এদেরকে একটু বিএসটিআই সম্পর্কে জানা দরকার, খুবই দরকার। বিশেষ করে ফুডের বিজনেস, রূপচর্চার মানে সীমায় যে আমরা অনেক কিছু অর্পিতা, ফুডের বিজনেস শুরু থেকেই কি করা উচিত, নাকি একটা লেভেল পর্যন্ত গেলে তারপরে বিএসটিআই? আপনি বোঝেন আমি আচার বানাই, আচার বানিয়ে বিক্রি করি, আমি আচার বানিয়ে ঠিক আছে, এখন আমরা কিনে খাচ্ছি, কিছু বলছি না আপা, এটা তো বিএসটি এর অনুমোদন ভীষণ প্রয়োজন। ওখানে ও কতটুকু প্রিজারভেটিভ দিচ্ছে আপা, কি পরিমাণ ও কোন মশলা ব্যবহার করছে, কোনটা কার শরীরের জন্য ক্ষতিকারক বা না, আমার কোনটাতে অ্যালার্জি আছে, ওখানে তো জানতে হবে। আমাদের হিউম্যান বডিতে অনেকের তো অনেক কিছু সহ্য হয় না, এগুলো তো আপা জানতে হবে। বিশেষ কিন্তু শত শত হাজার হাজার মানে ফুড নিয়ে কাজ করছে উদ্যোক্তারা, কিন্তু কোন রকম বিএসটিআই অনুমোদন ছাড়াই খুবই আপা এখানে একটা কথা বলি আপা, এখানে যে তারা ট্রেড লাইসেন্স ছাড়াও বিজনেস করছে। এটা পরে আসছে, পোস্ট কথা বলে নিক, এটার পরে আসছি আপা।
হ্যাঁ, হোস্ট আচ্ছা, ঘুমায় ঘটনা যাবে। হচ্ছে কি, আহ, না ঘটনা হচ্ছে আপা, যে বিপদ একদিন ঘটে, ঠিক আছে? বিএসটি এটা আপনার এজন্যই লাগবে। আপা আবার হারিয়ে একদিন, হ্যাঁ আপা হারিয়ে গেছে, অসুবিধা নাই, আমি বলতে থাকি। বিএসটি এটাই এজন্যই লাগে যে একজন আচার উৎপাদন করছে, খুব ভালো কথা, সে হয়তো 1 বছর 2 বছর ধরে আচার বিক্রি করছে। একদিন একটা আচারে হয়তো দেখা যাবে যে ফাঙ্গাস পড়া আছে, সেটা খেয়ে একজন অসুস্থ হলো বা মারা গেল, তখন যদি কেস হয়, তখন তার ব্যবসা তো দূরের কথা, তার জীবন নিয়ে টানাটানি শুরু হবে, তার শাস্তি হয়ে যাবে, কারণ সে এখানে ওটাও বাদ। মার্ডার কেসে জড়িত হয়ে গেছে। এত দূরও যেতে হবে না লোচন, বিএসটি এর অনুমোদনটা কেন দরকার? একজন আমার খাবার নিয়ে কমপ্লেন করে দিল ভুক্ত অধিকারী, বা মোবাইল কোর্ট সেটাই আসলো, বললাম। আমাদের নিরাপদ খাদ্য আইন আছে, আসলো, এই যে ছোট্ট একটা উদ্যোক্তা ছেলে বা মেয়ে যেই হোক, সে তো এই জটিলতা থেকে বের হতে পারবে না। বিএসটি এর হুম, অনুমোদন এটা কি প্রোটেকশন, বা এই যে অনেকে, আমি বিশেষ করে যেটা সেনসিটিভ, বলবো, খাদ্য বিষয়টাই তো সেনসিটিভ, যে আপা কোনো শুধু সময় একটা কিন্তু যে কথা, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে স্কিনে যেতে যেটা যেটা আর ব্যবহার করতে, বা ওই যে অনেকে দিচ্ছে ঘরে হোমমেড রং ফর্সাকারী ক্রিম বা উপটান একদম চুলে লাগানোর অনেক কিছু, যে আমি বাসায় বানাচ্ছি, বা ইদানিং খুব শুরু হয়েছে আপা হোমমেড নারকেল তেল, চুল পড়া বন্ধ করবে, এটা করবে। আপা এখন আমি যখন ভার্জিন না। চুলে আমার জন্য একটা আপা, পাঠায় দিও, আমার সব চুল পড়ে গেছে, আমার জন্য পাঠায় দিও একটা। এটা আপা পেনিটেট করছে না আমার ব্রেইন, মানে আমার মাথা, আমার বডি হ্যাঁ, অ্যাবজর্ব করছে। হুম। এখন আপা আমার কিন্তু কিছু অ্যালার্জি থাকতে পারে আপা, বা কোনো কিছু সত্যি নিয়ে আমার অ্যাজমার সমস্যা থাকতে পারে। এই সত্যি। জিনিসগুলো আসলে আমার জন্য ঠিক কিনা, আমি ভোক্তাধিকারে কমপ্লেন করে দিলাম যে এইটা নেওয়ার পরে আমার এই এই সমস্যা হয়েছে, আমার শারীরিক এগুলো প্রবলেম হয়েছে, আমি মেডিকেল রিপোর্ট দিলাম, এই উদ্যোক্তা ব্যবসা বন্ধ হয়ে যাবে আপা। এই জন্য আসলে ভীষণ ভাবে দরকার। আর আমি সীমার ক্ষেত্রে যেটা বলবো যে পোশাক বিক্রেতাদের ক্ষেত্রে আমি দেখেছি, আমি প্রাইম ব্যাংকের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেটা প্রাইম ব্যাংকে যে প্রায় করে নীরার আন্ডারে আর কি, নারী উদ্যোক্তাদের ডাকে আড্ডা দেয়, সেখানে ওই যে অ্যাজ এ লয়ার অফ ব্যাংক আমিও সেখানে মানে নিমন্ত্রিত হই। ওখানে যাওয়ার পরে দেখেছি এরা অভিযোগ করে যে তারা ব্যাংকের কাছে ওই যে যেটা বললাম আপা সীমিত সময়ের জন্য ওরা কিন্তু গ্যারান্টার দিচ্ছে, ওরা ওদের যে প্রোডাক্ট আসছে ওরা দেখা যাচ্ছে বড় বড় বাল্ক আনছে, কিন্তু বিশেষ করে পাকিস্তানি বা ইন্ডিয়ান পোশাকগুলো যে হ্যাঁ চলে আসছে, সেখানে কিছু কিছু ব্যাংক, আমি নামে না বলি, এত কিছু এমবার্গো দিয়ে দিচ্ছে, সেখানে সে একটা নর্মাল এনজিও তে যাচ্ছে, ইন্টারেস্ট রেট হয়তো বেশি কিন্তু কোনো ঝামেলা নেই। তখন কি করছে, এই এত ঝামেলার ভয়ে সেই উদ্যোক্তাটা কিন্তু চলে যাচ্ছে এই যে এই জাতীয় এনজিওর কাছে, নানা রকম নামে চলছে, এবং তাকে এরাও বেশি এরকম ব্যবসার মতোই অনেকটা এই জাতীয় চলে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাংকগুলোর একটু এই যে সিজনাল লোনটা নিয়ে যেটা কথা হচ্ছিল আমাদের একটু সঞ্চালকও বলছিলেন, আমি আপনার মাধ্যমে বলতে চাই, যেহেতু নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের পিএম, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সেন্ট্রাল ব্যাংক সবকিছুই চাচ্ছে যে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা হোক, সবার জন্য স্কিম চালু হচ্ছে, মানে কম ইন্টারেস্টে লোন দিতে চাচ্ছেন, তাদের জন্য এই মৌসুমী লোনটা লম্বা প্রসেসে না, যে মানে একটা শর্ট প্রসেসে, সেটা অনেক বেশি পরিমাণ দিতে বলছি না, 1 লাখ 2 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু অনেক লম্বা পরিক্রমা না। কারণ একজন আমাকে বলেছিল এইভাবে, আপা 2 লাখ টাকা লোন নিব, ব্যাংকের এই কাগজপত্র দৌড়াদৌড়ি, বারবার আমার রিক্সা ভাড়া দেওয়া, এই কাগজ বানাও, সেটা এখানে তো আমার 10,000 টাকা খরচ হয়ে গেল। না আপা, ভেরি ট্রু, আপনি যেটা বলেছেন অবশ্যই সত্যি। আসলে আমাদের ব্যাংকে যেমন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এই সিজনাল ইয়েগুলো মিট আপ করার জন্য, ডিমান্ড গুলো মিট আপ করার জন্য আমাদের সিএমএসএমই টিমও কিন্তু বিভিন্ন জায়গায় যে যে তাদের এই সিজনাল ইয়েগুলো ডিমান্ড গুলো মিট করছে। তো এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে অবভিয়াসলি। যেমন আমার ব্যাংকে আমি প্র্যাকটিসটা দেখছি, বাট সব ব্যাংক গুলো হয়তো বা করছে না, কারণ না, না করছে সিএমএসপি না। ইয়ে নেই, ডেভেলপ নেই, তারা কিন্তু এইভাবে করে জায়গায় জায়গায় যে সিজনাল ইয়েগুলো মিট আপ করতে পারবে না। কারণ সিজনাল, ধরে নেন কেউ একটা ফল বিক্রি করছে, সে জি, ফলটা এখানে আনবে, এ পর্যন্ত পৌঁছাবে, সে হয়তো মিডল ম্যানকে না ইয়ে করে সে এখানে পাঠাবে, তার যে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড, সে কিন্তু আমাকে ওইভাবে কাগজপত্র দিয়ে পারবে না। তখন কি জি, করতে হবে, কিন্তু ব্যাংকারকে ওখানে যেতে হবে। এই জি, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 50,000 টাকা লোনের জন্য ওই লোকটা কিন্তু এই সম্ভব না, ওই বা ওই এন্টারপ্রেনিউর কিন্তু সম্ভব না যে ডকুমেন্ট গুলো সবচেয়ে প্রোভাইড করবে। তো ওই জন্য ওই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাংক অলরেডি দেখছি, সিজনাল ডিমান্ড যেখানে প্লেস ঘটনা ওয়াইজ ঘটনা হচ্ছে কি সীমা, যাচ্ছি।
ঘটনা হচ্ছে যদি বৃহৎ লোনগুলার যে ব্যাড এন্ড লস হচ্ছে সেগুলার রেশ যদি আমাদেরকে টানতে না হতো তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা লাভবান হতো। তাদের কারণে বৃহৎ যারা লোন নেয়, যারা বড় লোন নিচ্ছে, তারা যে ডিফল্টার হচ্ছে তাদের কারণে তো আমাদের সকল রকমের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, যে কারণে তো আমরা লোয়ার ইন্টারেস্ট রেটে কোনো কিছুই প্রোভাইড করতে পারছি না। এবং সিজনাল লোন এগুলা দেখা যাচ্ছে 17-18% হয়ে যাচ্ছে এখন। এক লট কাপড় বিক্রি করে কিন্তু 17-18% প্রফিট হচ্ছে না, 100% প্রফিট হয় না। তো আমাদের যদি খেলাপি ঋণ না কমে তাহলে তাহলে পুরা জনগোষ্ঠী কখনোই এর দ্বারা উপকৃত হবে না। যতই আমাদের ফান্ডিং থাকুক, রিইম্বার্সমেন্ট থাকুক, রিফিন্যান্সিং থাকুক, যত কিছুই থাকুক, এই খেলাপি ঋণ না কমলে এটা কখনোই কার্যকরী হবে না, এটা কোনো লাভ হবে না। এই জিনিসটা আমরা ব্যাংকাররা প্রথম থেকে বলে যাচ্ছি, এটা আমাদের উপলব্ধি। কিছু বাজে এক্সপেরিয়েন্স তো আমাদেরও আছে যে এটা আমাদের অবজারভেশন, হাজার আমাদেরও আছে। হ্যাঁ, ছোট লোন আলাদা সেভাবে ডিফল্টও হয় না। ঘটনা হচ্ছে কারিগরি ত্রুটির জন্য আপা অনবরত আসছেন যাচ্ছেন, আমাদের প্রায় 1 ঘন্টা প্রোগ্রাম হয়ে গেছে, তো আমরা র্যাপ আপ করবো। আপা যদি কোনোভাবে আসতে পারেন তাহলে আপাকে নিয়ে র্যাপ আপ করবো। আমাদের আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ব্যাংকার আইনজীবী হিসাবে না, আমি যদি একজন উদ্যোক্তা হই সেই হিসাবে ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের কথাই বলি, এদের জন্য ছোট ছোট এসএমই কার্ড কেন চালু করছে না? এসএমই কার্ডটা এরকম, ঠিক আমরা যেমন ক্রেডিট কার্ড ব্যবহার করছি, ওদের 50,000 বা 1 লাখ টাকার একটা এসএমই কার্ড, এইটা দিয়ে তার ব্যবসায়িক লেনদেন গুলো করবে। ব্যবসায়িক লেনদেনে আপনি যে এসএমই কার্ডটার কথা বলছেন, আপনি বোধহয় ক্রেডিট কার্ডের মতন একটা ইয়ে করতে চাচ্ছেন। যেমন আমাদের একটা কাছে ই ঋণ, হ্যাঁ, যেমন আমার এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট মেইনটেইন আপনি করেন, যে অ্যাকাউন্টটা আপনি আমার সাথে করছেন, আমার এখানে আপনি সমস্ত ট্রানজাকশন গুলো করছেন, বা হয়তো আপনি আপনার স্যালারি আসছে, তখন কিন্তু এখানে 50,000 টাকা পর্যন্ত একটা তাৎক্ষণিক লোন আছে। এই যে একটা সিজনাল ইম্প্যাক্ট বললেন, যদি আপনি কোনো স্যালারিড পারসন হন বা কিছু হন, বা আপনার যদি অ্যাকাউন্ট থাকে আমার সাথে, আপনি কিন্তু এটা তাৎক্ষণিকভাবে এমনি নিতে পারছেন। ইট ডাজন্ট নিড যে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু স্যালারি না। আমি আপনাকে বলতে চাচ্ছি কিভাবে, ধরেন এই যেভাবে প্রযুক্তি আগাচ্ছে, আমি আমার ভেন্ডারের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি, সেই প্রোডাক্টের জন্য আমি ক্যাশ বা ব্যাংক কোনো চেক দিব না, আমি আমার এই এসএমই কার্ডের মাধ্যমে করব। এইটা যদি হয়, এটাকে আমি জানি না, ইবিএল মনে হয় একটা এই ধরনের আনতে যাচ্ছে এসএমই কার্ড প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের জন্য। খুব বড় না, অল্প অঙ্কের টাকা থাকবে। আমি যেটুকু পড়েছি, আমি এটা লঞ্চ করার এরকম একটা আমি মানে পড়েও ছিলাম, যে সেটা হচ্ছে যে এসএমই কার্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও তারা লেনদেন করবে। এই যে নারী উদ্যোক্তা, বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু এখন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে, প্রচুর একটা বড় অংশ। আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা শোনো, তোমরা দুজন চুপ থাকবা। আচ্ছা আপা, কারিগরি ত্রুটি হয়েছে আমরা বুঝতে পারছি। আমরা আপা কিছু কিছু জিনিস আলাপ করলাম, সেটা হচ্ছে গিয়ে অর্পিতা যেমন বলেছে যে কোনো এসএমই কার্ড দেওয়া সম্ভব কিনা উদ্যোক্তাদেরকে ক্রেডিট কার্ডের মতন। তাদের ওইটাতে একটা অটোমেটিক লাইন অফ ক্রেডিট থাকবে অল্প অ্যামাউন্টের, 50,000 1 লাখ টাকা। তারা সেই কার্ডের মাধ্যমে তার ভেন্ডরের কাছে পেমেন্ট করবে, এটা অটোমেটিক্যালি তাহলে তার ট্রানজেকশনে চলে যাবে, সেই ধরনের একটা প্রস্তাব করেছে। আর সীমার আমি বলছিলাম কি কারণে আমাদের উদ্যোক্তারা লোয়ার ইন্টারেস্ট রেটে লোন পাচ্ছেন না, কারণ হচ্ছে আমাদের খেলাপি ঋণ এত বেশি, তাদের ওই খেলাপি ঋণের জের আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে টানতে হচ্ছে, যে কারণে তারা লোয়ার ইন্টারেস্ট রেটে লোন পাচ্ছেন না। আমরা এই দুইটা জিনিস নিয়ে আলাপ করেছি এবং আপনার সাথে আমাদের অনেক আলাপ ছিল, কিন্তু দৈব দুর্বিপাকের কারণে আমাদের আজকে আলাপ সেভাবে আমরা এগিয়ে নিতে পারিনি। আমরা আপনাকে আশা করি আবার আসবেন যেদিন দৈব দুর্বিপাক থাকবে না। আমাদের প্রোগ্রামটা প্রায় 1 ঘন্টা 18 মিনিট হয়ে গিয়েছে এবং আমি আপনাদের সবার অনুমতি নিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। খুবই ভালো হয় লোচন যে আমরা আরেকদিন বসি, এভাবে সীমা এবং অর্পিতাও সেদিন থাকবে আমি আশা করব। যদি হয় আরো ফ্রুটফুল কোনো আলোচনা আমরা করতে পারবো। আমি খুবই সরি যে আমি বারবার সবার বিরক্তির কারণ ঘটিয়েছি এবং নিজেও অনেক কিছু শুনতে পারিনি, মানে বের হয়ে যাওয়ার কারণে। তো আশা করি যে আরেকদিন আমাদের আলোচনাটা হবে। সেটাই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অর্পিতা, সীমা,
প্রীতি আপা, অনেক ধন্যবাদ। আমরা 1 মিনিট এই স্টুডিওর বাইরে কথা বলবো, আমি লাইভটা শেষ করছি। শুভরাত। শুভরাত্রি। শুভরাত্রি।